নমস্কার, আমি অর্ণব। আজ বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবে আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পল্লী সমাজের তৃতীয় পর্ব। আসুন তার আগে একবার মনে করে নিই এর আগে ঠিক কি কি ঘটেছে। বহুদিন পরে গ্রামের বাড়িতে এসেছে রমেশ। সেখানে পল্লী সমাজের খারাপ দিকটুকু, সেখানকার মানুষের যন্ত্রণা সব খুব বেশি করে চোখে পড়েছে তার। অকারণে নিজের রক্তের সম্পর্কের মানুষও শত্রুতা করছে তার সঙ্গে। এমনকি তার ছেলেবেলার অত্যন্ত প্রিয় মানুষ রমার কাছেও সে অপমানিত হয়েছে প্রথম সাক্ষাতেই। রমেশ যেভাবে জমিদারি চালাতে চায় তা হাস্যকর লাগছে বাকিদের কাছে, কিন্তু তা সত্ত্বেও ভালো দু একটা জিনিসও তো ঘটছে। রমেশের জ্যাঠাইমা বিশ্বেশ্বরী নিজের ছেলের বিপক্ষে গিয়ে তার পাশে দাঁড়িয়েছেন। তারকেশ্বরের একটা সাক্ষাৎ মুছে দিয়েছে তার সঙ্গে রমার অনেক মনোমালিন্য। আপনাদের কি মনে হয়, রমা ও রমেশের সম্পর্কের আধার তবে কি কাটল অবশেষে? গ্রামের মানুষজনকে আর নিজেকে শান্তিতে রাখতে পারবে কি রমেশ? সে কথা জানতে তবে শুনতে থাকুন পল্লী সমাজ, আজ তৃতীয় পর্ব। 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু উদ্ধরণ করিয়াছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাব দেখিতেছিল। অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। ছোটবাবু, এ যাত্রায় রক্ষা করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? চাষিরা কহিল, 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গাঁয়ের একটা ঘরও খেতে পাবে না। কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের 2-1টা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। 100 বিঘার মাঠটাই এই গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে। ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম এবং উত্তর ধারে উচ্চ গ্রাম। শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল ও মুখুজ্জেদের। এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনুবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন। চাষিরা সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এইমাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এইখানে আসিয়াছেন। রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুতপদে প্রস্থান করিল। এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয়। বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন। বোধ করি এই কথাই হইতেছিল। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো চলবে না, এখনই সেটা কাটিয়ে দিতে হবে। পেনি হুঁকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল। ক্রুদ্ধভাবে কহিল, জলার বাঁধ আর কটা আছে বর্দা? না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে, শিগগির জল বার করে দেওয়ার হুকুম দিন। বেনি কহিল, হ্যাঁ, সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, খবরটা রেখেছ কি? এ টাকাটা কে দেবে, চাষারা না তুমি? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরিব, তারা তো দিতে পারবেই না, আর আমি বা কেন দেব সেও তো বুঝতে পারি নে। বেনি জবাব দিল, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সে তো আমিও বুঝতে পারি নে। হালদারের দিকে চাহিয়া বলিল, কুড়ো, এমনি করে ভাই আমার জমিদারি রাখবেন। ওই রমেশ, আরামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানেই পড়ে মরা কান্না কাঁদছিল, আমি সবই জানি। তোমার সদরে কি দারোয়ান নেই? তার পায়ে নাগরা জুতো নেই? যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করোগে, জল আপনি নিকেশ হয়ে যাবে। বলিয়া হালদার মশাইয়ের সঙ্গে একযোগে হিহি করে নিচের রসিকতায় হাসিতে লাগিল। রমেশের আর সহ্য হইতেছিল না, তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল, ভেবে দেখুন বর্দা, আমাদের 3 ঘরের 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে। যেমন করে হোক
5-7 হাজার টাকার ক্ষতি তো তাদের হবেই। বেনি হাত উল্টাইয়া বলিল, হলোই, তাদের 5,000ই হোক আর 50,000ই হোক, আমার গোটা সদরটা কোপালেও তো 2 পয়সা বার হবে না যে শালাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে। রমেশ শেষ পাত চেষ্টা করিল, বলিল, এরা সারা বছর খাবে কি দাদা? যেন ভারী হাসির কথা। বেনি একবার এপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া, মাথা নাড়িয়া হাসিয়া থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল, খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে এসেছে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো। কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে 1 টুকরা উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদেরকে নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দে আবার পরের ছেলেদের জন্য রেখে যেতে হবে। নইলে ওরা খাবে কি? ধার কর্য করে খাবে। নইলে আর বেটাদের ছোট লোক বলছে কেন? ঘৃণায়, লজ্জায়, ক্ষোভে রমেশের চোখমুখ উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল, আপনি যখন কিছু করবেন না বলেই স্থির করেছেন, তখন আর এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছেই চললুম, তার মত হলে আপনার একা রমতে কিচ্ছু হবে না। বেনির মুখ গম্ভীর হইল, বলিল, বেশ, দেখো গে তার আর আমার মত ভিন্ন হয় কি না। সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে বলানো এত সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। কি বলো খুড়ো? খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না। বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তাহার প্রবৃত্তি হইল না। নিরুত্তরে বাহির হইয়া গেল। প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিতেই বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া, তাহার মাথার আঁচল কলায় চড়ানো, ঠিক যেন সে এইমাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল। ক্রোধের উত্তেজনায় এবং উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধবাক্য রমেশের স্মরণ ছিল না, তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদাবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল। দুজনের মাসখানেক পর দেখা। রমেশ কহিল, তুমি নিশ্চয়ই সমস্তই শুনিয়াছ। জল বার করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি। রমার বিস্ময়ভাব কাটিয়া গেল। সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল, সে কেমন করে হবে? তাছাড়া বর্তার মত নেই। নেই জানি, কিন্তু তার একলার অমতে তো কিছু যায় না। রমা একটুখানি ভাবিয়া কহিল, জল বার করে দেওয়াই উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন? রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়। এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, না হলে গ্রাম মারা যায় যে। রমা চুপ করিয়া রহিল। রমেশ কহিল, তাহলে অনুমতি দিলে? রমা মৃদুকণ্ঠে বলিল, না, অত টাকার লোকসান আমি করতে পারব না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। সে কিছুতেই এরূপ উত্তর আশা করে নাই, বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মিয়াছিল তাহার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না। রমা মুখ তুলিয়াই বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল। কহিল, তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। রমেশ কহিল, না, অর্ধেক তোমার। রমা বলিল, শুধুই নামে, বাবা নিশ্চয়ই জানতেন সমস্ত বিষয় যতীনই পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল, রমা, এ কটা তো টাকা, তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো, তোমার কাছে এ ক্ষতি কোনো ক্ষতিই নয়। আমি মিনতি জানাচ্ছি রমা, এর জন্য এত লোকের অন্ন কষ্ট করে দিও না। যথার্থ বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। রমা তেমনি মৃদুভাবে জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই, না হয় তাই ভালো। ভালো, আপনার যদি এতই দয়া, নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। তাহার মৃদু স্বরে বিদ্রূপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল। কহিল, রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় কোনো ফাঁকি চলে না, তাই এইখানে এই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। তোমারও আজ তাই পেল।
কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলাটাও ভুল। তুমি নীচ, অতি ছোট। অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, কি আমি? রমেশ কহিল, তুমি অত্যন্ত নীচ এবং হীন। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছ বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে। কিন্তু বর্তাও মুখ ফুটে কথা বলতে পারেননি জানো। পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে, স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে মানুষের দয়ার ওপর জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করছো। রমা বিহবল হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল। একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। রমেশ তেমনি শান্ত এবং দৃঢ় কণ্ঠে কহিল, আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচর নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না। আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে চাই। এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেব। তোমরা পারো আটকানোর চেষ্টা করোগে। বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া রমা ফিরিয়া ডাকিল। আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতেই রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটারও জবাব দিতে চাইনি, কিন্তু এ কাজ আপনি কিছুতেই করতে পারবেন না। রমেশ কহিল, কেন পারব না? রমা কহিল, কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না। তাহার মুখ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল। তাহা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল। কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার কোনোটাই ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমারও নেই, একটু ভাবলেই তা টের পাবে। কিন্তু তোমার সদ্ভাবের মূল্যও আর আমার কাছে কিছুমাত্র নেই। যাই হোক, বাগবিতণ্ডার আবশ্যক নেই, আমি চললুম। মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই। নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে। আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, এই জল গাদায় সন্ধ্যের পর কোথায় যাস রমা? একবার বর্তার ওখানে যাব মাসি। দাসী কহিল, পথে আর এতটুকু কাদা পাওয়ার জো নেই দিদিমা। ছোটবাবু এমনি করে রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লেও কুড়িয়ে নেওয়া যায়। ভগবান তাকে বাঁচিয়ে রাখুন। গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে। তখন রাত্রি বোধ করি 11টা। বেনির চণ্ডীমণ্ডপ হইতে অনেকগুলি লোকের চাপা গলার আওয়াজ আসিতেছিল। আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল। সেইখানে খুঁটিতে ঠেস দিয়া একজন ভীষণাকৃতি প্রৌঢ় মুসলমান চোখ বুজিয়া বসিয়াছিল। তাহার চোখের ওপর সমস্ত কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে। পরনের বস্ত্র রক্তে রাঙা, কিন্তু সে চুপ করিয়া আছে। বেনি চাপা গলায় অনুনয় করিতেছে, কথা শোনো আকবর, থানায় চলো। আমি 7 বছর যদি না তাকে দিতে পারি তো গোশাল বংশের ছেলে নই আমি। পিছনে চাহিয়া কহিল, রমা তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রহিল। আকবর আলী একবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিল। সাব্বাস, হ্যাঁ, মায়ের দুধ খেয়েছিল বটে ছোট বাবু, লাঠি ধরলে বটে। পেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কহিল, আহা, সেই কথাই তো বলছি আকবর। কাল লাঠিতে তুই জখম হলি, সেই চোঁড়ার নাকি হিন্দুস্তানি চাকরটার? আকবরের ওষ্ঠপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। কহিল, হ্যাঁ, সেই বেটে হিন্দুস্তানিটার। সে বেটা লাঠির জানে কি বড় বাবু? কি বলিস রে গহর, তোর পয়লা চোটে এসে বসেছিল না রে? আকবরের 2 ছেলেই অদূরে জড়সড় হইয়া বসিয়াছিল। তাহারাও অনাহত ছিল না। গহর মাথা নাড়িয়া সায় দিল, কথা কহিল না। আকবর কহিতে লাগিল, আমার হাতে চোট পেলেছে বেটা বাঁচতই না। গহরের লাঠিতেই ভাব করে বসে বলল বড় বাবু। রমা উঠিয়া আসিয়া অনতি দূরে দাঁড়াইল। আকবর তাহাদের পীরপুরের প্রজা, সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়াছে।
তাই আজ সন্ধ্যার পর ক্রোধ ও অভিমানে ক্ষিপ্তপ্রায় হইয়া রমা তাহাকে ডাকাইয়া আনিয়া বাঁধ পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়াছিল এবং ভালো করিয়া একবার দেখিতে চাহিয়াছিল রমেশ শুধু সেই হিন্দুস্তানিটার গায়ের জোরে কেমন করিয়া কি করে। সে নিজেই যে এত বড় লাঠিয়াল একথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। আকবর রমার মুখের দিকে চাহিয়া বলিল, তখন ছোট বাবু সেই বেটার লাঠি তুলে নিয়ে বাঁধ আটকে দাঁড়ালো দিদি ঠাকরন। 3 বাপ বেটায় মোরা হঠাতে নাড়লাম। আধারে বাঘের মতো তেনার চোখ যেন জ্বলতে লাগলো। কইলেন, আকবর বুড়ো মানুষ তুই সরে যা, বাঁধ কেটে না দিলে সারা গাঁয়ের লোক মারা পড়বে, তাই কাটতেই হবে। তোরা আপনার গাঁয়েও তো জমি জমা আছে, সমঝে দেখ রে সব বরবাদ হয়ে গেলে কেমন লাগে। মুই সেলাম করে কইলুম, আল্লাহর কি রে ছোট বাবু, তুমি একবারটি পথ ছাড়ো। তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে সমুদ্রি মুয়ে কাপড় জড়ায় ঝপঝপ কোদাল মারছে, ওদের মুন্ডু কটা ফাঁক করে দিয়ে যায়। বেনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানেই চেঁচাইয়া উঠিল, বেঈমান বেটারা, তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে। তাহারা 3 বাপ বেটাই একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল। আকবর কর্কশ কণ্ঠে কহিল, খবরদার বড়বাবু, বেঈমান কয়ো না। মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, ও পারি না। কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কহিল, কারে বেঈমান কয় দিদি? ঘরের মধ্যে বসে বেঈমান কইছ বড়বাবু? চোখে দেখলি জানতি বাদতে ছোটবাবু আসলে কি? পেনি মুখ বিকৃত করিয়া কহিল, ছোটবাবু কি? তাই থানায় গিয়ে জানিয়ে না, বলবি তুই বাঁধ পাহারা দিচ্ছিলি, ছোটবাবু চড়া হয়ে তোকে মেরেছে। আকবর চিপ কাটিয়া বলিল, তবা তবা, দিনকে রাত করতি বলো বড়বাবু। পেনি কহিল, আর না হয় অন্য কিছু বলবি। আজ গিয়ে যখন দেখি আয়, কাল ওয়ারেন্ট বের করে একবারে হাজতে পড়ব। রমা, তুই ভালো করে আর একবার বুঝিয়ে বল না, এমন সুবিধে যে কখনো পাওয়া যাবে না। রমা কথা কহিল না, শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল। আকবর খান্নারিয়া বলিল, না না দিদি ঠাকুরন, ও আমি পারবো না। বেনি ধমক দিয়া কহিল, পারবি না কেন? আরও একবার আকবর চেঁচাইয়া কহিল, কি যে কহ বড়বাবু, শরম নেই মোর? 5খানা গায়ের লোকে মোরে সর্দার কয়। দিদি ঠাকরন, তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি, ফৈরিদি হব কোন কালা মুখে? রমা মৃদু কণ্ঠে একবার মাত্র কহিল, পারবে না আকবর? আকবর সবেকেই মাথা নাড়িয়া বলিল, না দিদি ঠাকরন, আর সব পারি, সদরে গিয়ে গায়ের চোট আমি দেখাতে পারি না। ও রে গহর, এইবার ঘরকে যাই, মোরা নালিশ করতে পারবো না। বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল। পেনি ক্রুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাহিয়া 2 চোখে অগ্নিবর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল এবং রমার একান্ত নিরুদ্যম স্তব্ধতার কোনো অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল। সর্বপ্রকার অনুনয় বিনয় ভৎসনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল, রমার বুক ছিঁড়িয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া অকারণেই তাহার 2 চক্ষু অশ্রুপ্লাবিত হইয়া উঠিল এবং আজিকার এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয়ও কেন যে কেবলই মনে হইতে লাগিল তাহার বুকের ওপর হইতে একটা অতি গুরুভার পাষাণ নামিয়া গেল। ইহার কোনো হেতুই সে খুঁজিয়া পাইল না। বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। সে যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল, নিরন্তর তাহাই চোখের ওপর ভাসিয়া বেড়াইতে লাগিল এবং যতই মনে হইতে লাগিল সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এবং এত তেজ কি করিয়া এমন স্বাচ্ছন্দ্যে শান্ত হইয়াছিল, ততই তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল। ছেলেবেলায় একদিন রমেশ রমাকে ভালোবাসিয়াছিল। নিতান্ত ছেলে মানুষই ভালোবাসা, তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সে যে কত গভীর সেদিন তারকেশ্বরে
ইহা সে প্রথম অনুভব করিয়াছিল, এবং সর্বাপেক্ষা বেশি করিয়াছিল যেদিন সন্ধ্যার অন্ধকারে রমার সমস্ত সম্বন্ধ সে একেবারে ভূমিষ্যাৎ করিয়া দিয়া চলিয়া আসিয়াছিল। তারপরে সেই নিদারুণ রাত্রের ঘটনার দিন হইতে রমার দিকটাই একেবারে রমেশের কাছে মহামরুর ন্যায় শূন্য থুথু করিতেছিল। কিন্তু সে যে তাহার সমস্ত কাজকর্ম, শোয়া বসা, এমনকি চিন্তা অধ্যয়ন পর্যন্ত এমন বিস্বাদ করিয়া দিবে, তাহা রমেশ কল্পনাও করে নাই। তাহাতে গৃহবিচ্ছেদ এবং সর্বব্যাপী অনাত্মীয়তায় প্রাণ যখন তাহার এক মুহূর্ত আর এই গ্রামের মধ্যে দৃষ্টিতে চাহিতেছিল না, তখন নিম্নলিখিত ঘটনায় সে আর একবার সোজা হইয়া বসিল। খালের ওপারে পীরপুর গ্রাম, তাহাদেরই জমিদারি। এখানে মুসলমানের সংখ্যাই অধিক। একদিন তাহারা দল বাঁধিয়া রমেশের কাছে উপস্থিত হইল, এই বলিয়া নালিশ জানাইল যে যদিচ তাহারা তাহাদেরই প্রজা, তথাচ তাহাদের ছেলেপিলেকে মুসলমান বলিয়া গ্রামে স্কুলে ভর্তি হইতে দেওয়া হয় না। কয়েকবার চেষ্টা করিয়া তাহারা বিফল মনোরথ হইয়াছে। মাস্টারমশাইরা কোনো মতেই তাহাদের ছেলেদের গ্রহণ করেন না। রমেশ বিস্মিত এবং ক্রুদ্ধ হইয়া কহিল, এমন অন্যায় অত্যাচার তো কখনো শুনিনি। এক কাজ করো, তোমাদের ছেলেদের আজই নিয়ে এসো, আমি দাঁড়িয়ে থেকে ভর্তি করে দেব। তাহারা জানাইল যদিচ তাহারা প্রজা বটে, কিন্তু খাজনা দিয়াই জমি ভোগ করে, সেজন্য হিঁদুর মতো জমিদারকে তাহারা ভয় করে না। কিন্তু এক্ষেত্রে বিবাদ করিয়াও লাভ নাই, কারণ ইহাতে বিবাদই হবে, যথার্থ উপকার কিছুই হইবে না। বরঞ্চ তাহারা নিজেদের মধ্যে একটা ছোট রকমের স্কুল করিতে ইচ্ছা করে, এবং ছোটবাবু একটু সাহায্য করিলেই তাহা হয়। কলহ বিবাদে রমেশ নিজেও ক্লান্ত হইয়া পড়িয়াছিল। সুতরাং ইহাকে আর বাড়াইয়া না তুলিয়া ইহাদের পরামর্শ সুযুক্তি বিবেচনা করিয়া সায় দিল, এবং তখন হইতে এই নূতন বিদ্যালয় প্রতিষ্ঠা করিতেই ব্যাপৃত হইল। ইহাদের সম্পর্কে আসিয়া রমেশে শুধু নিজেকে সুস্থ বোধ করিল তাহা নহে, এই একটা বৎসর ধরিয়া তাহার যত বলক্ষয় হইয়াছিল তাহা ধীরে ধীরে যেন ভরিয়া আসিতে লাগিল। রমেশ দেখিল কুয়াপুরের হিন্দু প্রতিবেশীদের মতো ইহারা প্রতি কথায় বিবাদ করে না, করিলেও তাহারা প্রতিহাত 1 নম্বর রুজু করিয়া দেওয়ার জন্য সদরে ছুটিয়া যায় না, বরঞ্চ মুরব্বীদের বিচার ফলে সন্তুষ্ট ও অসন্তুষ্ট যেভাবেই হোক গ্রহণ করিতে চেষ্টা করে। বিশেষত বিপদের দিনে পরস্পরের সাহায্যার্থে এরূপ সর্পান্তকরণে অগ্রসর হইয়া আসিতে রমেশ ভদ্র অভদ্র কোনো হিন্দু গ্রামবাসীকেই দেখে নাই। একে তো জাতিভেদের ওপর রমেশের কোনোদিনই আস্থা ছিল না, তাহাতে এই 2 গ্রামের অবস্থা পাশাপাশি তুলনা করিয়া তাহার অশ্রদ্ধা শত গুণে বাড়িয়া গেল। সে স্থির করিল হিন্দুদিগের মধ্যে ধর্ম ও সামাজিক অসমতাই এই হিংসা দেশের কারণ, অথচ মুসলমান মাত্র এই ধর্ম সম্বন্ধে পরস্পর সমান, তাই একতার বন্ধন ইহাদের মতো হিন্দুদের নাই এবং হইতেও পারে না। আর জাতিভেদ নিবারণ করিবার কোনো উপায় যখন নাই, এমনকি ইহার প্রসঙ্গ উত্থাপন করাও যখন পল্লীগ্রামে একরূপ অসম্ভব, তখন কলহ বিবাদের লাঘব করিয়া সখ্য ও প্রীতি সংস্থাপনে প্রযত্ন করাও পণ্ডশ্রম। সুতরাং এই কয়টা বছর ধরিয়া সে নিজের গ্রামের জন্য যে বৃথা চেষ্টা করিয়া মরিয়াছিল, সেজন্য তাহার অত্যন্ত অনুশোচনা বোধ হইতে লাগিল। তাহার নিশ্চিত বিশ্বাস জন্মাইল ইহারা এমনি খাওয়াখাওয়ি করিয়াই চিরদিন কাটাইয়াছে এবং এমনি করিয়াই চিরদিন কাটাইতে বাধ্য। ইহাদের ভালো কোনো দিন কোনো মতেই হইতে পারে না। কিন্তু কথাটা পাকা করিয়া লওয়া তো চাই। নানা কারণে অনেক দিন হইতেই তাহার জ্যাঠাইমার সঙ্গে দেখা হয় নাই। সেই মারামারির পর হইতে কতকটা ইচ্ছা করিয়াই শেষে দিকে যায় নাই। আজ ভোরে উঠিয়া সে একেবারে তার ঘরের দোরগোড়ায় আসিয়া দাঁড়াইল। জ্যাঠাইমার বুদ্ধি ও অভিজ্ঞতার ওপর তাহার এমন বিশ্বাস ছিল যে সে কথা তিনি নিজেও জানিতেন না। রমেশ একটুখানি আশ্চর্য হইয়াই দেখিল জ্যাঠাইমা এত প্রত্যুষেই স্নান করিয়া প্রস্তুত হইয়া সেই অস্পষ্ট আলোকে ঘরের মেঝে বসিয়া চোখে চশমা আটিয়া একখানি বই পড়িতেছেন। তিনিও বিস্মিত কম হইলেন না। বইখানি বন্ধ করিয়া
তাহাকে আদর করিয়া ঘরে ডাকিয়া বসাইলেন এবং মুখবাণে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, এত সকালে যে রে? রমেশ কহিল, অনেকদিন তোমাকে দেখতে পাইনি জ্যাঠাইমা, আমি পীরপুরে একটা স্কুল করছি। বিশ্বেশ্বরী বলিলেন, শুনেছি, কিন্তু আমাদের স্কুলে আর পড়াতে যাস না কেন বলতো? রমেশ কহিল, সেই কথাই বলতে এসেছি জ্যাঠাইমা। এদের মঙ্গলের চেষ্টা করা শুধুই পণ্ডশ্রম। যারা কেউ কারোর ভালো দেখতে পারে না, অভিমান অহংকার যাদের এত বেশি, তাদের মধ্যে খেটে মরায় কোনো কিছুতেই লাভ নেই, শুধু মাঝ থেকে নিজেরই শত্রু বেড়ে ওঠে। বরং যাদের মঙ্গলের চেষ্টায় সত্যিকারের মঙ্গল হবে, আমি সেইখানেই পরিশ্রম করব। জ্যাঠাইমা কহিলেন, এ কথা তো নতুন নয় রমেশ। পৃথিবীর ভালো করবার ভার যে কেউ নিজের ওপর নিয়েছে, চিরদিনই তার শত্রু সংখ্যা বেড়ে উঠেছে। সেই ভয়ে যারা পেছিয়ে দাঁড়ায়, তুইও তাদের দলে যদি মিশিস তাহলে তো চলবে না বাবা। এ গুরু ভার ভগবান তোকেই বইতে দিয়েছেন, তোকেই বয়ে বেড়াতে হবে। কিন্তু হ্যাঁ রে রমেশ, তুই নাকি ওদের হাতে জল খাস? রমেশ হাসিয়া কহিল, ওই দেখো জ্যাঠাইমা, এর মধ্যেই তোমার কানে উঠেছে। এখনো খাইনি বটে, কিন্তু খেতে আমি কোনো দোষ দেখিনি। আমি তোমাদের জাতিভেদ মানি নে। জ্যাঠাইমা আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, মানিস নে কি রে? এ কি মিছে কথা, না জাতিভেদ নেই যে তুই মানবি নে? রমেশ কহিল, ঠিক ওই কথাটাই জিজ্ঞেস করতে আজ আমি তোমার কাছে এসেছিলাম জ্যাঠাইমা। জাতিভেদ আছে তা মানি, কিন্তু একে ভালো বলে মানি নে। কেন? রমেশ হঠাৎ উত্তেজিত হইয়া কহিল, কেন সে তোমাকে বলতে হবে? এর থেকেই যত মনোমালিন্য, যত বাদাবাদি, এ কি তোমার জানা নেই? সমাজে যাকে ছোট জাত করে রাখা হয়েছে, সে যে বড় জাতকে হিংসে করবে, এই ছোট হয়ে থাকার বিরুদ্ধে বিদ্রোহ করবে, এর থেকে মুক্ত হতে চাইবে, সে তো খুব স্বাভাবিক। হিন্দুরা সংগ্রহ করতে চায় না, জানেও না, জানে শুধু অপচয় করতে। নিজেকে এবং নিজের জাতকে রক্ষা করবার এবং বাড়িয়ে তোলবার যে একটা সাংসারিক নিয়ম আছে, আমরা তা স্বীকার করি না বলেই প্রতিদিন ক্ষয় পেয়ে যাচ্ছি। এই যে মানুষ গণনা করার একটা নিয়ম আছে, তার ফলাফলটা যদি পড়ে দেখতে জ্যাঠাইমা, তাহলে ভয় পেয়ে যেতে। মানুষকে ছোট করে অপমান করবার ফল হাতে নাতে টের পেতে। দেখতে পেতে কেমন করে হিন্দুরা প্রতিদিন কমে আসছে আর এই মুসলমানরা সংখ্যায় বেড়ে উঠছে। তবু তো হিন্দুর হুঁশ হয় না। বিশ্বেশ্বরী হাসিয়া বলিলেন, তোর এত কথা শুনে এখনো তো আমার হুঁশ হচ্ছে না রমেশ। যারা তোদের মানুষ গুণে বেড়ায়, তারা যদি গুণে বলতে পারে এতগুলো ছোট জাত শুধুমাত্র ছোট থাকার ভয়ে জাত দিয়েছে, তাহলে হয়তো আমার হুঁশ হতেও পারে। হিন্দু যে কমে আসছে সে কথা আমি মানি, কিন্তু তার অন্য কারণ আছে। সেটাও সমাজের ত্রুটি নিশ্চয়ই, কিন্তু ছোট জাতের জাত দেওয়াদেবী তার কারণ একদমই নয়। শুধু ছোট বলে কোনো হিন্দুই কোনোদিন জাত দেয় না। রমেশ সন্দিগ্ধ কণ্ঠে কহিল, কিন্তু পণ্ডিতেরা তো তাই অনুমান করে জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, অনুমানের বিরুদ্ধে তো তর্ক চলে না বাবা। কিন্তু যদি এমন খবর কেউ দিতে পারে যে অমুক গাঁয়ের এতগুলো ছোট জাত এই জন্যই এবছর জাত দিয়েছে, তাহলে না হয় আমি পণ্ডিতের কথায় কান দিতে পারি। কিন্তু আমি নিশ্চয় জানি এ সংবাদ কেউ দিতে পারবে না। রমেশ তথাপি তর্ক করিয়া কহিল, কিন্তু যারা ছোট জাত তারা যে অন্যান্য বড় জাতকে হিংসে করে চলবে, এ তো আমার কাছে ঠিক কথা বলেই মনে হয় জ্যাঠাইমা। রমেশের তীব্র উত্তেজনায় বিশ্বেশ্বরী আবার হাসিয়া উঠিলেন, বলিলেন, ঠিক কথা নয় বাবা, একটুও ঠিক কথা নয়। এ তোদের শহর নয়। পাড়া গাঁয়ে জাত ছোট কি বড়, সেজন্য কারোর এতটুকু মাথা ব্যথা নেই। ছোট ভাই যেমন ছোট বলে বড় ভাইকে হিংসে করে না, 2-1 বছর পরে জন্মাবার জন্য যেমন তার মনে এতটুকু ক্ষোভ থাকে না, পাড়া গাঁয়েও ঠিক তেমনি। এখানে কায়েত বামুন হয়নি বলে একটুও দুঃখ করে না, কৈবর্ত কায়েতের সমান হওয়ার জন্য একটুও চেষ্টা করে না। বড় ভাইকে একটা প্রণাম করতে ছোট ভাইয়ের যেমন লজ্জায় মাথা কাটা যায় না, তেমন কায়েতও বামুনের একটুখানি পায়ের ধুলো নিতে এতটুকু কুণ্ঠিত হয় না। সে নয় বাবা, জাতিভেদতে হিংসে বিদ্বেষের হেতুই নয়। অন্তত বাঙালির যা মেরুদণ্ড সেই পল্লীগ্রামে নয়।
রমেশ মনে মনে অত্যন্ত আশ্চর্য হইয়া কহিল, তবে কেন এমন হয় জ্যাঠাইমা? ও গাঁয়ে এত ঘর যে মুসলিম আছে, তাদের মধ্যে তো এমন বিবাদ নেই। একজন আরেকজনকে বিপদের দিনে এমন করে তো চেপে ধরে না। এই তো সেদিন অর্থাভাবে দারিক ঠাকুরের প্রায়শ্চিত্ত হয়নি বলে কেউ তার মৃতদেহটাকে ছুঁতে পর্যন্ত যায়নি, সে তুমি জানো। বিশ্বেশ্বরী কহিলেন, জানি বাবা, সব জানি, কিন্তু জাতিভেদ তার কারণ নয়। কারণ এই যে মুসলমানদের মধ্যে এখনো সত্যকার একটা ধর্ম আছে, কিন্তু আমাদের মধ্যে তা নেই। যাকে যথার্থ ধর্ম বলে, পল্লীগ্রাম থেকে সে একেবারে লোপ পেয়েছে। আছে শুধু কতগুলো আচার বিচারের কুসংস্কার, আর তার থেকে নিরর্থক দলাদলি। রমেশ হতাশভাবে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, হ্যাঁ বুঝলাম। এর কি প্রতিকারের কোনো উপায় নেই জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী বলিলেন, আছে বই কি বাবা, প্রতিকার আছে শুধু জ্ঞানী। যে পথে তুই পা দিয়েছিস শুধু সেই পথে। তাই তো তোকে কেবলই বলি, তুই তোর এই জন্মভূমিকে কিছুতেই ছেড়ে যাস নে। প্রত্যুত্তরে রমেশ কি একটা কথা বলিতে যাইতেছিল। বিশ্বেশ্বরী বাধা দিয়া বলিলেন, তুই বলবি মুসলমানদের মধ্যেও তো অজ্ঞান অত্যন্ত বেশি, কিন্তু তাদের সজীব ধর্মই তাদের সব দিক থেকে সূত্রে রেখেছে। একটা কথা বলি শোন রমেশ, পীরপুরে খবর নিলে জানতে পারবি জাফর বলে একটা বড় লোককে তারা সবাই মিলে এক ঘরে করে রেখেছে। সে তার বিধবা সৎ মাকে খেতে দেয় না বলে। কিন্তু আমাদের এই গ্রামের গোবিন্দ গাঙ্গুলি সেদিন তার বিধবা বড় ভাজকে নিজের হাতে মেরে আধমরা করে দিলে। কিন্তু সমাজ তাকে শাস্তি দেওয়া তো চুলোয় যাক, সে নিজেই সমাজের মাথা হয়ে বসে আছে। এসব অপরাধ আমাদের মধ্যে শুধু ব্যক্তিগত পাপ পূর্ণ। এর সাজা ভগবান ইচ্ছে হয় দেবেন, না হয় দেবেন না, কিন্তু পল্লী সমাজ তাতে কিছুমাত্র ভ্রুক্ষেপ করে না। এই নূতন তথ্য শুনিয়া একদিকে রমেশ যেমন অবাক হইয়া গেল, অন্যদিকে তাহার মন ইহাকেই স্থির সত্য বলিয়া গ্রহণ করিতে দ্বিধা করিতে লাগিল। বিশ্বেশ্বরী যেন তাহা বুঝিয়াই বলিলেন, ফলটাকে উপায় ভেবে ভুল করিস নে বাবা। যে জন্য তোর মন থেকে সংশয় ঘুচতে চাইছে না, সেই জাতের ছোট বড় নিয়ে মারামারি করাটা উন্নতির একটা লক্ষণ, কারণ নয় রমেশ। সেটা সকলের আগে না হলেই নয় মনে করে যদি তাকে নিয়েই নাড়াচাড়া করতে যাস, এদিক ওদিক দুদিকই নষ্ট হয়ে যাবে। কথাটা সত্যি কিনা যাচাই করতে চাস রমেশ? শহরের কাছাকাছি দু চারখানা গ্রাম থেকে ঘুরে এসে তাদের সঙ্গে তোর এই কুয়াপুরকে মিলিয়ে দেখিস, আপনি টের পাবি। কলিকাতার অতি নিকটবর্তী দু একটি গ্রামের সহিত রমেশের ঘনিষ্ঠ পরিচয় ছিল। তাহারই মোটামুটি চেহারাটা সে মনে মনে দেখিয়া লইবার চেষ্টা করিতেই অকস্মাৎ তাহার চোখের ওপর হইতে যেন একটা কালো পর্দা উঠিয়া গেল, এবং গভীর সম্ভ্রম ও বিস্ময়ে চুপ করিয়া সে বিশ্বেশ্বরীর মুখের পানে চাহিয়া রহিল। তিনি কিন্তু সেদিকে কিছুমাত্র লক্ষ্য না করিয়া নিজের পূর্বানুবৃত্তি রূপে ধীরে ধীরে বলিতে লাগিলেন, তাই তো তোকে বারবার বলি বাবা, তোর জন্মভূমিকে ত্যাগ করে যাস নে। তোর মতো বাইরে থেকে যারা বড় হতে পেরেছে, তারা যদি তোর মতোই গ্রামে ফিরে আসতো, সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন করে চলে না যেত, পল্লীগ্রামের এমন দুরবস্থা হতে পারত না। তারা কখনোই গোবিন্দ গাঙ্গুলিকে মাথায় তুলে নিয়ে তোকে দূরে সরিয়ে দিতে পারত না। রমেশের রমার কথা মনে পড়িল, তাই আবার অভিমানের সুরে কহিল, দূরে সরে যেতে আমার আর দুঃখ নেই জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী এই সুরটা লক্ষ্য করিলেন, কিন্তু হেতু বুঝিলেন না। কহিলেন, না রমেশ, সে কিছুতেই হতে পারবে না। যদি এসেছিস, যদি তুই কাজও শুরু করেছিস, মাঝপথে ছেড়ে চলে গেলে তো জন্মভূমি তোকে ক্ষমা করবে না। কেন জ্যাঠাইমা? জন্মভূমি শুধু তো আমার একার নয়। জ্যাঠাইমা উদ্দীপ্ত হইয়া বলিলেন, তোর একারই বই কি বাবা, শুধু তোরই মা। দেখতে পাসনে মা মুখ ফুটে সন্তানের কাছে কোনোদিনই কিছু দাবি করেননি, তাই এত লোক থাকতে কারোর কানেই তার কান্না গিয়ে পৌঁছতে পারেনি।
কিন্তু তুই আসবা মাত্রই শুনতে পেয়েছিলিস। রমেশ আর তর্ক করিল না। কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া নিঃশব্দে প্রগাঢ় শ্রদ্ধা ভরে বিশ্বেশ্বরীর পায়ের ধুলা মাথায় লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। ভক্তি, করুণা ও কর্তব্যের একান্ত নিষ্ঠায় হৃদয় পরিপূর্ণ করিয়া লইয়া রমেশ বাড়ি ফিরিয়া আসিল। তখন সবেমাত্র সূর্যোদয় হইয়াছে। তাহার ঘরের পূর্ব দিকে মুক্ত জানালার সম্মুখে দাঁড়াইয়া সে স্তব্ধ হইয়া আকাশের পানে চাহিয়াছিল। সহসা শিশুকণ্ঠের আহ্বানে সে চমকিয়া মুখ ফিরাইতে দেখিল রমার ছোট ভাই যতীন দ্বারের বাহিরে দাঁড়াইয়া লজ্জায় আরক্তভাবে ডাকিতেছে, ছোড়তা। রমেশ কাছে গিয়া হাত ধরিয়া তাহাকে ভিতরে আনিয়া জিজ্ঞাসা করিল, কাকে ডাকছ যতীন? আপনাকে। আমাকে? আমাকে ছোড়দা বলতে তোমাকে কে বলে দিলে? দিদি। দিদি? তিনি কি কিছু বলতে তোমাকে পাঠিয়েছেন? যতীন মাথা নাড়িয়া বলিল, কিছু না, দিদি বললেন আমাকে সঙ্গে করে তো ছোদ্দার বাড়িতে নিয়ে চল, ওই যে ওখানে দাঁড়িয়ে আছেন। বলিয়া সে দরজার দিকে চাহিল। রমেশ বিস্মিত ও ব্যস্ত হইয়া আসিয়া দেখিল রমা একটা থামের আড়ালে দাঁড়াইয়া আছে। সরিয়া আসিয়া সবিনয়ে কহিল, আজ আমার একই সৌভাগ্য, কিন্তু আমাকে ডেকে না পাঠিয়ে নিজে কষ্ট করে এলে কেন? এসো এসো, ঘরে এসো। রমা একবার ইতস্তত করিল, তারপর যতীনের হাত ধরিয়া রমেশের অনুসরণ করিয়া তাহার ঘরের চৌকাঠের কাছে আসিয়া বসিয়া পড়িল। কহিল, আজ একটা জিনিস ভিক্ষে চাইতে আমি আপনার বাড়ি এসেছি, বলুন দেবেন? বলিয়া সে রমেশের মুখের পানে স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল। সেই চাহনিতে রমেশের পরিপূর্ণ হৃদয়ের শব্দ স্বরা অকস্মাৎ যেন উন্মাদ শব্দে বাজিয়া উঠিয়া একেবারে ভাঙিয়া ছড়িয়া পড়িল। কিছুক্ষণ পূর্বেই তাহার মনের মধ্যে যে সকল সংকল্প, আশা, আকাঙ্ক্ষা অপরূপ দীপ্তিতে নাচিয়া ফিরিতেছিল, সমস্তই একেবারে নিবিয়া অন্ধকার হইয়া গেল। তথাপি প্রশ্ন করিল, কি চাই বলো? তাহার অস্বাভাবিক শুষ্কতা রমার দৃষ্টি এড়াইল না। সে তেমনি মুখের প্রতি চোখ রাখিয়া কহিল, আগে কথা দিন। রমেশ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া মাথা নাড়িয়া কহিল, তা পারিনে। তোমাকে কিছুমাত্র প্রশ্ন না করেই আমার কথা দেবার শক্তি তুমি নিজের হাতেই ভেঙে দিয়েছ রমা। রমা আশ্চর্য হইয়া কহিল, আমি? রমেশ কহিল, তুমি ছাড়া এ শক্তি আর কারোর ছিল না। রমা, আজ তোমাকে একটা সত্য কথা বলবো, ইচ্ছে হয় বিশ্বাস করো, না হয় করো না, কিন্তু জিনিসটা যদি না একেবারে মরে নিঃশেষ হয়ে যেত, হয়তো কোনোদিনই একথা তোমাকে শোনাতে পারতাম না। বলিয়া একটুখানি চুপ করিয়া পুনরায় কহিল, আজ আর কোনো পক্ষেরই লেশমাত্র ক্ষতিবৃদ্ধির সম্ভাবনা নেই, তাই আজ জানাচ্ছি। তোমাকে অদেও আমার সেদিন পর্যন্ত কিছুই ছিল না, কিন্তু কেন জানো? রমা মাথা নাড়িয়া জানাইল, না, কিন্তু সমস্ত অন্তঃকরণটা তাহার কেমন একটা লজ্জাকর আশঙ্কায় কণ্টকিত হইয়া উঠিল। রমেশ কহিল, কিন্তু শুনে রাগ করো না, কিছুমাত্র লজ্জাও পেও না, মনে করো এ কোনো পুরাকালের একটা গল্প শুনছ মাত্র। রমা মনে প্রাণে বাধা দিবার ইচ্ছা করিল, কিন্তু মাথা তাহার এমনই ঝুঁকিয়া পড়িল যে কিছুতেই সোজা করিয়া তুলিতে পারিল না। রমেশ তেমনই শান্ত, মৃদু ও নির্লিপ্ত কণ্ঠে বলিয়া উঠিল, তোমাকে ভালোবাসতাম রমা, আজ আমার মনে হয় তেমন ভালোবাসা বোধ করি কেউ কখনো বাসেনি। ছেলেবেলায় মার মুখে শুনতাম আমাদের বিয়ে হবে, তারপর যেদিন সমস্ত আশা ভেঙে গেল সেদিন আমি কেঁদে ফেলেছিলাম। আজও আমার মনে পড়ে জানো। কথাগুলো জ্বলন্ত সীসার মতো রমার দুই কানের মধ্যে প্রবেশ করিয়া দগ্ধ করিয়া ফেলিতে লাগিল, এবং একান্ত অপরিচিত অনুভূতির অসহ্য তীব্র বেদনায় তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত কাটিয়া কুচি কুচি করিয়া দিতে লাগিল। কিন্তু নিষেধ করিবার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া নিতান্ত নিরুপায়ে পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া বসিয়া
রমা রমেশের বিষাক্ত মধুর কথাগুলো একটির পর একটি ক্রমান্বয়ে শুনিয়া যাইতে লাগিল। রমেশ কহিতে লাগিল, তুমি ভাবছ তোমাকে এসব কাহিনী শোনানো অন্যায়। আমার মনেও সেই সন্দেহ ছিল বলেই সেদিন তারকেশ্বরে যখন একটি দিনের যত্নে আমার সমস্ত জীবনের ধারা বদলে দিয়ে গেলে তখনও চুপ করেছিলাম, কিন্তু সে চুপ করে থাকাটা আমার পক্ষে সহজ ছিল না। রমা কিছুতেই আর সহ্য করিতে পারিল না, কহিল, তবে আজকেই বা বাড়িতে পেয়ে আমাকে অপমান করছেন কেন? রমেশ কহিল, অপমান কিচ্ছু না, এর মধ্যে মান অপমানের কোনো কথাই নেই। এ যাদের কথা হচ্ছে সে রমাও কোনোদিন তুমি ছিলে না, সে রমেশও আমি আর নেই। যাই হোক, শোনো, সেদিন আমার কেন জানি না অসংশয়ে বিশ্বাস হয়েছিল তুমি যা ইচ্ছে বলো, যা খুশি করো, কিন্তু আমার অমঙ্গল তুমি কিছুতেই সইতে পারবে না। বোধ করি ভেবেছিলাম সেই যে ছেলেবেলায় একদিন আমাকে ভালোবাসতে, আজও তা একেবারে ভুলতে পারোনি। তাই ভেবেছিলাম কোনো কথা তোমাকে না জানিয়ে তোমার ছায়ায় বসে সমস্ত জীবনের কাজগুলো ধীরে ধীরে করে যাব। তারপরে সে রাত্রে আকবরের নিজের মুখে যখন শুনতে পেলাম তুমি নিজে... ও কি, বাইরে এত গোলমাল কিসের? বাবু! গোপাল সরকারের ত্রস্ত ব্যাকুল কণ্ঠস্বরে রমেশ ঘরের বাহিরে আসিতেই সে কহিল, বাবু, পুলিশের লোক ভজুয়াকে গ্রেপ্তার করেছে। কেন? গোপালের ভয়ে ঠোঁট কাঁপিতেছিল, কোনো মতে কহিল, পরশু রাত্রে রাধানগরের ডাকাতিতে সে নাকি ছিল। রমেশ ঘরের দিকে চাহিয়া কহিল, আর এক মুহূর্ত থেকো না রমা, খিড়কি দিয়ে বেরিয়ে যাও, পুলিশ খানা তল্লাশি করতে কোনো মতেই ছাড়বে না। রমা নীলবর্ণ মুখে উঠিয়া দাঁড়াইয়া বলিল, তোমার কোনো ভয় নেই তো? রমেশ কহিল, বলতে পারিনে, কতদূর কি দাঁড়িয়েছে সে তো এখনো জানি নে। একবার রমার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল, একবার তাহার মনে পড়িল পুলিশে সেদিন তাহার নিজের অভিযোগ করা। তারপরেই সে হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল, আমি যাব না। রমেশ বিস্ময়ে মুহূর্তকাল অবাক থাকিয়া বলিল, ছি, এখানে থাকতে নেই রমা, শিগগির বেরিয়ে যাও। বলিয়া আর কোনো কথা না শুনিয়া যতীনের হাত ধরিয়া জোর করিয়া টানিয়া এই দুই ভাই বোনকে খিড়কির পথে বাহির করিয়া দিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। আজ 2 মাস হতে চলিল কয়েকজন ডাকাতির আসামির সঙ্গে ভজুয়া হাজতে। সেদিন খানাতল্লাশিতে রমেশের বাড়িতে সন্দেহজনক কিছুই পাওয়া যায় নাই, এবং ভৈরবাচার্য সাক্ষ্য দিয়াছিল সে রাত্রে ভজুয়া তাহার সঙ্গে তাহার মেয়ের পাত্র দেখিতে গিয়াছিল। তথাপি তাহাকে জামিনে খালাস দেওয়া হয় নাই। বেনি আসিয়া কহিল, রমা, অনেক চাল ভেবে তবে কাজ করতে হয় দিদি, নইলে কি 70কে সহজে জব্দ করা যায়? সেদিন মনিবের হুকুমে যে ভজুয়া লাঠি হাতে করে বাড়ি চড়াও হয়ে মাছ আদায় করতে এসেছিল, সে কথা যদি না তুমি থানায় লিখিয়ে রাখতে, আজ কি তাহলে ওই বেটাকে এমন কায়দায় পাওয়া যেত? অমনি ওই সঙ্গে রমেশের নামটাও যদি আরও 2 কথা বাড়িয়ে গুছিয়ে লিখে দিতিস বোন, আমার কথাটা তখন তোরা কেউ কানে নিলিনি। রমা এমন ইমলান হইয়া উঠিল যে বেনি দেখিতে পাইয়া কহিল, না না, তোমাকে সাক্ষী দিতে হবে না, আর তাই যদি হয় তাতেই বাকি, জমিদারি করতে গেলে কিছুতেই হোটলে তো চলে না। রমা কোনো কথা কহিল না। বেনি কহিতে লাগিল, কিন্তু তাকে তো সহজে ধরা চলে না, তবে সেও এবার কম চাল চালল না দিদি। এই যে একটা নতুন স্কুল করছে, এ নিয়ে আমাদের অনেক কষ্ট পেতে হবে। এমনিতেই তো মুসলমান প্রজারা জমিদার বলে মানতে চায় না, তার উপর লেখাপড়া যদি শেখে তাহলে জমিদারি থাকা না থাকা সমান হবে, তা আমি এখন থেকে বলে রাখছি। জমিদারির ভালো মন্দ সম্বন্ধে রমা বরাবর বেনির পরামর্শ মতোই চলে। ইহাতে দুজনের কোনো মতভেদ পর্যন্ত হয় না। আজ প্রথম রমা তর্ক করিল, কহিল, রমেশ তার নিজের ক্ষতিও তো এতে কম নয়। বেনির নিজেরও এ সম্বন্ধে খটকা অল্প ছিল না। সে ভাবিয়া চিন্তিয়া যাহা স্থির করিয়াছিল তাহাই কহিল, কি জানো রমা, এতে নিজের ক্ষতি ভাববার বিষয় নয়, আমরা দুজন জব্দ হলেই ও খুশি। দেখছো না এসে পর্যন্ত কিরকম টাকা ছড়াচ্ছে, চারদিকে ছোট লোকগুলোর মধ্যে ছোটবাবু ছোটবাবু একটা রব উঠে গেছে, যেন যেন ওই একটা মানুষ, আর আমরা দুঘর কিছুই নই। কিন্তু বেশি দিন এটা চলবে না, জানো তো,
এই যে পুলিশের নজরে তাকে খাড়া করে দিয়েছে বোন, এতেই তাকে শেষ পর্যন্ত শেষ হতে হবে তা বলে দিচ্ছি। বলিয়া বেনি মনে মনে একটু আশ্চর্য হইয়া লক্ষ্য করিল সংবাদটা শুনাইয়া তাহার কাছে যেরূপ উৎসাহ ও উত্তেজনা আশা করা গিয়াছিল তাহার কিছুই পাওয়া গেল না। বরঞ্চ মনে হইল সে যেন হঠাৎ একেবারে বিবর্ণ হইয়া গিয়া প্রশ্ন করিল, আমি লিখিয়া দিয়াছিলাম রমেশ তা জানতে পেরেছেন? বেনি কহিল, তা ঠিক জানি নে, কিন্তু জানতে পারবেই। ভজুয়ার মোকদ্দমায় সব কথা উঠবেই। রমা আর কোনো কথা কহিল না। চুপ করিয়া ভিতর ভিতর সে যেন একটা বড় আঘাত সামলাইতে লাগিল। তাহার কেবলই মনে উঠিতে লাগিল রমেশকে বিপদে ফেলিতে সেই যে সকলের অগ্রণী, এই সংবাদটা আর রমেশের অগোচর রহিবে না। খানিক পরে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আজকাল ওর নাম বুঝি সকলের মুখেই পর্দা? বেনি কহিল, শুধু আমাদের গ্রামেই নয়, শুনেছি ওর দেখা দেখি আরও 5-6টা গ্রামে স্কুল করবার, রাস্তা তৈরি করবার আয়োজন হচ্ছে। আজকাল ছোট লোকেরা সবাই বলা বলি করছে সাহেবদের দেশে গ্রামে গ্রামে 1-2 করে স্কুল আছে বলেই ওদের এত উন্নতি। রমেশ প্রচার করে দিয়েছে যেখানে নূতন স্কুল হবে সেইখানে ও 200 করে টাকা দেবে। ও দাদা মশাই যত টাকা পেয়েছে সমস্তই ও এইতে ব্যয় করবে। মুসলমানরা তো ওকে একটা পীর পয়গম্বর বলে ঠিক করে বসে আছে। রমার নিচের বুকের ভেতর এই কথাটা একবার বিদ্যুতের মতো আলো করিয়া খেলিয়া গেল যে যদি তাহার নিজের নামটাও এই সঙ্গে যুক্ত থাকিতে পারিত। কিন্তু মুহূর্তের জন্য পরক্ষণ এই দ্বিগুণ আধারে তাহার সমস্ত অন্তরটা আচ্ছন্ন হইয়া গেল। বেনি কহিতে লাগিল, কিন্তু আমিও অল্পে ছাড়ব না। সে যে আমাদের সমস্ত প্রজা এমনি করে বিগড়ে তুলবে আর জমিদার হয়ে আমরা চোখ মেলে মুখ বুজে দেখব, সে যেন স্বপ্নেও না ভাবে। এই বেটা ভৈরব আচার্যি এবার ভজুয়ার হয়ে সাক্ষী দিয়ে কি করে তার মেয়ের বিয়ে দেয় সে আমি একবারে ভালো করে দেখব। আরও একটা পন্দি আছে, দেখি গোবিন্দ খুড়ো কি বলে। তারপর দেশে ডাকাতি তো লেগেই আছে। এবার চাকরকে যদি জেলে পুরতে পারি তো তার মনিবকে পুরতেও আমাদের বেশি বেগ পেতে হবে না। সেই যে প্রথম দিনটিতেই তুমি বলেছিলে না রমা, 70টা করতে ইনিও কম করবেন না। সে যে এমন সত্যি হয়ে দাঁড়াবে তা আমিও মনে করিনি। রমা কোনো কথাই কহিল না। নিজের প্রতিজ্ঞা ও ভবিষ্যৎবাণী এমন বর্ণে বর্ণে সত্য হওয়ার বার্তা পাইয়াও যে নারীর মুখ অহংকারে উজ্জ্বল হইয়া উঠে না, বরঞ্চ নিবিড় কালিমায় আচ্ছন্ন হইয়া যায়, সেই নারীর যে কি অবস্থা সে কথা বুঝিবার শক্তি বেনির নাই। তা না থাকুক, কিন্তু জিনিসটা এত স্পষ্ট যে কাহারই দৃষ্টি এড়াইবার সম্ভাবনা ছিল না, তাহারও এড়াইল না। মনে মনে একটু বিস্ময়াপন্ন হইয়াই বেনি রান্নাঘরে মাসির কাছে যাইয়া মাসির সহিত 2-1টা কথা কহিয়া বাড়ি ফিরিতেছিল। রমা হাত নাড়িয়া তাহাকে কাছে ডাকিয়া মৃদুস্বরে কহিল, আচ্ছা বর্তা, রমেশ যদি জেলেই যান সে কি আমাদের নিজেদের ভারী কলঙ্কের কথা নয়? বেনি অধিকতর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন? রমা কহিল, আমাদের আত্মীয়, আমরা যদি না বাঁচাই সমস্ত লোক আমাদেরই তো ছিছি করবে। বেনি জবাব দিল, যে যেমন কাজ করবে সে তার ফল ভুগবে, আমাদের আর কি। রমা তেমনি মৃদুকণ্ঠে কহিল, রমেশ তার সত্যিই তো আর চুরি ডাকাতি করে বেড়ান না, বরং পরের ভালো করার জন্যই নিজের সর্বস্ব দিচ্ছেন। সে কথা তো কারোর কাছে চাপা থাকবে না। তারপর আমাদের নিজেদেরও তো গায়ের মধ্যে মুখ বার করতে হবে। বেনি হিহি করিয়া খুব খানিকটা হাসিয়া লইল, তারপর কহিল, তোর হলো কি বলতো বোন? রমা এই লোকটার সঙ্গে রমেশের মুখখানা মনে মনে একবার দেখিয়া লইয়া আর যেন সোজা করিয়া মাথা তুলিতেই পারিল না। কহিল, গাঁয়ের লোক ভয়ের সামনে কিছু না বলুক, আড়ালে বলবেই। তুমি বলবে আড়ালে রাজার মাকেও ডান বলে, কিন্তু ভগবান তো আছেন, নিরপরাধীকে মিছে শাস্তি দেওয়ালে তিনি তো রেহাই দেবেন না। বেনি কৃত্রিম ক্ষোভ প্রকাশ করিয়া কহিল, আরে আমার কপাল, সে চোরা বুঝি ঠাকুর দেবতা কিছু মানে? শীতলা ঠাকুরের ঘরটা পড়ে যাচ্ছে, মেরামত করবার জন্য তো তার কাছে লোক পাঠাতে এসে হাঁকি দিয়ে বলেছিল, যারা তোমাদের এখানে পাঠিয়েছে তাদের বলগে বাজে খরচ করবার টাকা আমার নেই। শোনো কথা,
এটা তার কাছে বাজে খরচ। আর কাজের খরচ হচ্ছে মুসলমানদের স্কুল করে দেওয়া। তাছাড়া বামুনের ছেলে সন্ধে আননি কিছুই করে না, শুনি মুসলমানদের হাতে জল পর্যন্ত খায়। দুবাতা ইংরেজি পড়ে আর কি যার জন্ম কিছু আছে দিদি? কিছুই নেই। শাস্তি তার গেছে কোথা, সমস্তই তোলা আছে। সে একদিন সবাই ঠিক দেখতে পাবে। রমা আর বাদানুবাদ না করিয়া মৌন হইয়া রহিল। কিন্তু রমেশের অনাচার এবং ঠাকুর দেবতার প্রতি অশ্রদ্ধার কথা স্মরণ করিয়া মনটা আবার তাহার প্রতি বিমুখ হইয়া উঠিল। বেনি নিজের মনে কথা কহিতে কহিতে চলিয়া গেল। রমা অনেকক্ষণ পর্যন্ত একভাবে দাঁড়াইয়া থাকিয়া নিচের ঘরে গিয়া মেঝের ওপর ছপ করিয়া বসিয়া পড়িল। সেদিন তাহার একাদশী। খাবার হাঙ্গামা নাই মনে করিয়া আজ যেন সে স্বস্তি বোধ করিল। বর্ষা শেষ হইয়া আগামী পূজার আনন্দ এবং ম্যালেরিয়া ভীতি বাংলার পল্লীজননীর আকাশে বাতাসে এবং আলোকে উঁকি ঝুঁকি মারিতে লাগিল। রমেশও জ্বরে পড়িল। গত বৎসর এই রাক্ষসীর আক্রমণকে সে উপেক্ষা করিয়াছিল, কিন্তু এবৎসর আর পারিল না। 3 দিন জ্বরভোগের পর আজ সকালে উঠিয়া খুব খানিকটা কুইনাইন গিলিয়া লইয়া জানালার বাহিরে পিতাভ রৌদ্রের পানে চাহিয়া ভাবিতেছিল, গ্রামের এইসব অনাবশ্যক ডোবা ও জঙ্গলের বিরুদ্ধে গ্রামবাসীকে সচেতন করা সম্ভব কিনা। এই 3 দিন মাত্র জ্বরভোগ করিয়াই সে স্পষ্ট বুঝিয়াছিল, যা হোক একটা কিছু করিতেই হইবে। মানুষ হইয়া সে যদি নিশ্চেষ্টভাবে থাকিয়া প্রতি বৎসর মাসের পর মাস মানুষকে এই রোগভোগ করিতে দেয়, ভগবান তাহাকে ক্ষমা করিবেন না। কয়েকদিন পূর্বে এই প্রসঙ্গ আলোচনা করিয়া সেইটুকু বুঝিয়াছিল, ইহার ভীষণ অপকারিতা সম্বন্ধে গ্রামের লোকেরা যে একেবারেই অজ্ঞ তাহা নহে। কিন্তু পরের ডোবা বুঝাইয়া এবং জমির জঙ্গল কাটিয়া কেহই ঘরের খাইয়া বনের মহিষ তাড়াইয়া বেড়াইতে রাজি নহে। যাহার নিজের ডোবা ও জঙ্গল আছে, সে এই বলিয়া তর্ক করে যে এ সকল তাহার নিজের কৃত নহে, বাপ পিতামহের দিন হইতেই আছে। সুতরাং যাহাদের গরজ তাহারা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া লইতে পারে, তাহাতে কোনো আপত্তি নাই। কিন্তু নিজে সে এজন্য 1 পয়সা এবং উত্তম ব্যয় করিতে অপারগ। রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল, এমন অনেক গ্রাম পাশাপাশি আছে যেখানে একটা গ্রাম ম্যালেরিয়ায় উজাড় হইতেছে, অথচ আর একটা ইহার প্রকোপ নাই বললেই চলে। ভাবিতেছিল একটুকু সুস্থ হইলেই এইরূপ একটা গ্রাম সে নিজের চোখে গিয়া পরীক্ষা করিয়া আসিবে এবং তাহার পরে নিজের কর্তব্য স্থির করিবে। কারণ তাহার নিশ্চিত ধারণা জন্মিয়াছিল, এই ম্যালেরিয়াহীন গ্রামগুলিতে জল নিকাশের স্বাভাবিক সুবিধা কিছু আছেই, যাহা এমনই কাহারও দৃষ্টি আকর্ষণ করে না। চোখে আঙুল দিয়া দেখাইয়া দিলে তবে লোকে দেখিতে পাইবে। অথচ তাহার নিতান্ত অনুরক্ত বীরপুরের মুসলমান প্রজারা চক্ষু মেলিবেই। তাহার ইঞ্জিনিয়ারিং শিক্ষা এতদিন পরে এমন একটা মহৎ কাজে লাগাইবার সুযোগ উপস্থিত হইয়াছে মনে করিয়া সে মনে মনে প্রফুল্ল হইয়া উঠিল। ছোট বাবু! অকস্মাৎ কান্নার সুরে আহ্বান শুনিয়া রমেশ মহাবিস্ময়ে মুখ ফিরাইয়া দেখিল, ভৈরবাচার্য ঘরের মেঝের ওপর উপুর হইয়া পড়িয়া স্ত্রীলোকের ন্যায় ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে। তাহার 7-8 বছরের একটি কন্যা সঙ্গে আসিয়াছিল। বাপের সঙ্গে যোগ দিয়া তাহার চিৎকারে ঘর ভরিয়া উঠিল। দেখিতে দেখিতে বাড়ির লোক যে যেখানে ছিল দোরগোড়ায় আসিয়া ভিড় করিয়া দাঁড়াইল। রমেশ কেমন যেন একটা হতবুদ্ধি হইয়া গেল। এই লোকটার কি মরিল, কি সর্বনাশ হইল, কাহাকে জিজ্ঞাসা করিবে, কেমন করিয়া কান্না থামাইবে, কিছুই যেন ঠাউর করিতে পারিল না। গোপাল সরকার নিজের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়াছিল। সে কাছে আসিয়া ভৈরবের একটা হাত ধরিয়া টানিতেই ভৈরব উঠিয়া বসিয়া 2 বাহু দিয়া গোপালের গলা চড়াইয়া ধরিয়া ভয়ানক রকমের আর্তনাদ করিয়া উঠিল। এই লোকটা অতি অল্পতেই মেয়েদের মতো কাঁদিয়া ফেলে স্মরণ করিয়া রমেশ ক্রমশ যখন অধীর হইয়া উঠিতেছিল, এমন সময় গোপালের বহুবিধ সান্ত্বনা বাক্যে ভৈরব অবশেষে চোখ মুছিয়া খানিকটা প্রকৃতিস্থ হইয়া বসিল এবং এই মহাশোকের হেতু বিবৃত করিতে প্রস্তুত হইল। বিবরণ শুনিয়া
রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। এত বড় অত্যাচার কোথাও কোনো কালে সংগঠিত হইয়াছে বলিয়া সে যেন কল্পনাও করিতে পারিল না। ব্যাপারটা এই, ভৈরবের সাক্ষ্যে ভজুয়া নিষ্কৃতি পাইলে তাহাকে পুলিশের সন্দেহ দৃষ্টির বহির্ভূত করিতে রমেশ তাহাকে দেশে পাঠাইয়া দিয়াছিল। আসামি পরিত্রাণ পাইল বটে, কিন্তু সাক্ষী ফাঁদে পড়িল। কেমন করিয়া যেন বাতাসে নিজের বিপদের বার্তা পাইয়া ভৈরব কাল সদরে গিয়া সন্ধান লইয়া অবগত হইয়াছে যে দিন ৫-৬ পূর্বে বেনির খুশ্বশুর রাধানগরের সনত মুখুজ্জে ভৈরবের নামে সুদে আসলে ১১২৬ টাকা ৭ আনার ডিক্রি করিয়াছে এবং তাহার বাস্তুটা ক্রোক করিয়া নিলাম করিয়া লইয়াছে। ইহা একতরফা ডিক্রি নহে, যথারীতি সমন বাহির হইয়াছে। কে তাহা ভৈরবের নাম দস্তখত করিয়া গ্রহণ করিয়াছে এবং ধার্য দিনে আদালতে হাজির হইয়া নিজেকে ভৈরব বলিয়া স্বীকার করিয়া কবুল জবাব দিয়া আসিয়াছে। ইহার ঋণ মিথ্যা, আসামি মিথ্যা, ফরিয়াতি মিথ্যা। এই সর্বব্যাপী মিথ্যার আশ্রয়ে সবল দুর্বলে যথা সর্বস্ব আত্মসাৎ করিয়া তাহাকে পথের ভিখারি করিয়া বাহির করিয়া দিবার উদ্যোগ করিয়াছে। অথচ সরকারের আদালতে এই অত্যাচারের প্রতিকারের উপায় সহজ নহে। আইন মতো সমস্ত মিথ্যা ঋণ বিচারালয়ে গচ্ছিত না করিয়া কথাটি কহিবার জো নাই। মাথা খুঁড়িয়া মরিলেও কেহ তাহাতে কোনো কর্ণপাত করিবে না। কিন্তু এত টাকা দরিদ্র ভৈরব কোথায় পাইবে যে তাহা জমা দিয়া এই মহা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রার্থনা করিয়া আত্মরক্ষা করিবে? সুতরাং রাজার আইন, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার ওপর থাকিলেও দরিদ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মরিতে হইবে। অথচ সমস্তই যে বেনি ও গোবিন্দ গাঙ্গুলির কাজ তাহাতে কারো সন্দেহ মাত্র নাই এবং এই অত্যাচারের যত বড় দুর্গতি ভৈরবের অদৃষ্টে ঘটুক, গ্রামের সকলেই চুপি চুপি জল্পনা করিয়া ফিরিবে, কিন্তু একটি লোকও মাথা উঁচু করিয়া প্রকাশ্যে প্রতিবাদ করিবে না। কারণ তাহারা কাহারও সাথেও থাকে না, পাঁচেও থাকে না এবং পরের কথায় কথা কওয়া তাহারা ভালোই বাসে না। সে যাই হোক, রমেশ কিন্তু আজ নিঃসংশয়ে বুঝিল পল্লীবাসী দরিদ্র প্রজার ওপর অসংকোচে অত্যাচার করিবার সাহস ইহারা কোথায় পায় এবং কেমন করিয়া পায়, এবং কেমন করিয়া দেশের আইনকে ইহারা কষাইয়ে ছুরির মতো ব্যবহার করিতে পারে। সুতরাং অর্থবল এবং কূটবুদ্ধি একদিকে যেমন তাহাদিগকে রাজার আসন হইতে অব্যাহতি দেয়, মৃত সমাজও তেমনি অন্যদিকে তাহাদের দুষ্কৃতির কোনো দণ্ডবিধান করে না। তাই ইহারা সহস্র অন্যায় করিয়াও সত্য ধর্মবিহীন মৃত পল্লী সমাজের মাথায় পা দিয়া এমন নিরুপদ্রবে এবং যথেচ্ছাচারে বাস করে। আজ তাহার জ্যাঠাইমার কথাগুলো বারংবার মনে পড়িতে লাগিল। সেদিন সেই যে তিনি মর্মান্তিক হাসি হাসিয়া বলিয়াছিলেন, রমেশ, চুলোয় যাগ্যে তোদের জাত বিচারের ভালো মন্দ ঝগড়া ঝাঁটি, বাবা শুধু আলো জেলে দে রে, শুধু আলো জেলে দে। গ্রামে গ্রামে লোক অন্ধকারে কানা হয়ে গেল, একবার কেবল তাদের চোখ মেলে দেখবার উপায়টা করে দে বাবা, তখন তারা আপনি দেখতে পাবে কোনটা কালো কোনটা ধলো। তিনি আরও বলিয়াছিলেন, যদি ফিরেই এসেছিস বাবা, তবে আর চলে যাসনি। তোরা মুখ ফিরিয়ে থাকিস বলেই তোদের পল্লী জননীর এই দুর্দশা। সত্যই তো, সে চলিয়া গেলে তো ইহার প্রতিকারের লেশমাত্র উপায় থাকিত না। রমেশ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, হায় রে, এই আমাদের গর্বের ধন, বাংলার শুদ্ধ, শান্ত, ন্যায়নিষ্ঠ পল্লী সমাজ। একদিন হয়তো যখন ইহার প্রাণ ছিল, তখন দুষ্টের শাসন করিয়া আশ্রিত নরনারীকে সংসার যাত্রার পথে নির্বিঘ্নে বহন করিয়া চলিবারও ইহার শক্তি ছিল। কিন্তু আজ ইহা মৃত। তথাপি অন্ধ পল্লীবাসীরা এই গুরুভার বিকৃত শবদেহটাকে পরিত্যাগ না করিয়া মিথ্যা মমতায় রাত্রিদিন মাথায় বহিয়া এমন দিনের পর দিন ক্লান্ত, অবসন্ন, নির্জীব হইয়া উঠিতেছে, কিছুতেই চক্ষু চাহিয়া দেখিতেছে না। যে বস্তু অর্থকে রক্ষা করে না, শুধুই বিপন্ন করে, তাহাকেই সমাজ বলিয়া কল্পনা করার মহাপাপ
তাহাদিগকে নিয়ত রসাতলের পথেই টানিয়া নামাইতেছে। রমেশ আরো কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া সহসা যেন ধাক্কা খাইয়া উঠিয়া পড়িল এবং তৎক্ষণাৎ সমস্ত টাকাটার একখানা চেক লিখিয়া গোপাল সরকারের হাতে দিয়া কহিল, আপনি সমস্ত বিষয়টা নিজে ভালো করে জেনে টাকাটা জমা দিয়ে দেবেন এবং যেমন করে হোক পুনর্বিচারের সমস্ত বন্দোবস্ত ঠিক করে আসবেন। এমন ভয়ঙ্কর অত্যাচার করবার সাহস তাদের যেন আর কোনো দিন না হয়। চেক হাতে করিয়া গোপাল সরকার ও ভৈরব উভয়ে কিছুক্ষণ যেন বিহবলের মতো চাহিয়া রহিল। রমেশ পুনর্বার যখন নিজের বক্তব্য ভালো করিয়া বুঝাইয়া কহিল এবং সে যে তামাশা করিতেছে না তা নিঃসন্দেহে যখন বোঝা গেল, তখন অকস্মাৎ ভৈরব ছুটিয়া আসিয়া পাগলের ন্যায় রমেশের দুই পা চাপিয়া ধরিয়া কাঁদিয়া চেঁচাইয়া আশীর্বাদ করিয়া এমন কাণ্ড করিয়া তুলিল যে রমেশের অপেক্ষা অল্প বলশালী লোকের পক্ষে নিজেকে মুক্ত করিয়া লওয়া সেদিন একটা কঠিন কাজ হইত। কথাটা গ্রামময় প্রচারিত হইতে বিলম্ব হইল না। সকলেই বুঝিল বেণী এবং গোবিন্দ এবার সহজে নিষ্কৃতি পাইবে না। ছোটবাবু যে তাহার চিরশত্রুকে হাতে পাইবার জন্যই এত টাকা হাতছাড়া করিয়াছে তাহা সকলেই বলাবলি করিতে লাগিল। কিন্তু এ কথা কাহারও কল্পনা করাও সম্ভবপর ছিল না যে দুর্বল ভৈরবের পরিবর্তে ভগবান তাহারই মাথার উপর এই গভীর দুষ্কৃতির কুরুভার তুলিয়া দিলেন যে তাহা স্বচ্ছন্দে বহিতে পারিবে। তারপর মাসখানেক কত হইয়াছে। ম্যালেরিয়ার বিরুদ্ধে মনে মনে যুদ্ধ ঘোষণা করিয়া রমেশ এই একটা মাস তাহার যন্ত্রতন্ত্র লইয়া এমনই উৎসাহের সহিত নানা স্থানে মাপজপ করিয়া ফিরিতেছিল যে আগামীকালই যে ভৈরবের মোকদ্দমা তাহা প্রায় ফুলিয়াই গিয়াছিল। আজ সন্ধ্যার প্রাক্কালে অকস্মাৎ সে কথা মনে পড়িয়া গেল রোশন চৌকির সানাইয়ের সুরে। চাকরের কাছে সংবাদ পাইয়া রমেশ আশ্চর্য হইয়া গেল যে আজ ভৈরব আচার্যের দৌহিত্রের অন্নপ্রাশন, অথচ সে কিছুই জানে না। শুনিতে পাইল ভৈরব আয়োজন মন্দ করে নাই, গ্রামশুদ্ধ সকল লোককেই নিমন্ত্রণ করিয়াছে, কিন্তু রমেশকে কেহ নিমন্ত্রণ করিতে আসিয়াছিল কিনা সে খবর বাড়িতে কেহই দিতে পারিল না। শুধু তাই নয়, তাহার স্মরণ হইল এত বড় একটা মামলা ভৈরবের মাথার উপর আসন্ন হইয়া থাকা সত্ত্বেও সে প্রায় 20-25 দিনের মধ্যে একবারও সাক্ষাৎ পর্যন্ত করিতে আসে নাই। ব্যাপার কি? কিন্তু এমন কথা তাহার মনে উদয় হইয়াও হইল না যে সংসারের সমস্ত লোকের মধ্যে ভৈরব তাহাকেই বাদ দিতে পারে। তাই নিজের এই অদ্ভুত আশঙ্কায় নিজেই লজ্জিত হইয়া তখনই একটা চাদর কাঁধে ফেলিয়া একেবারে সোজা আচার্যদের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। বাহির হইতেই দেখিতে পাইল বেড়ার দুই ধারে 2-3টে গ্রামের কুকুর জড়ো হইয়া এঁটো কলাপাতা লইয়া বিবাদ করিতেছে এবং অনতি দূরে রোশন চৌকিওয়ালারা আগুন জ্বালাইয়া তামাক খাইতেছে এবং বাদ্যভাণ্ড উত্তপ্ত করিতেছে। ভিতরে প্রবেশ করিয়া দেখিল উঠানে শতচ্ছিদ্রযুক্ত শামিয়ানা খাটানো এবং সমস্ত গ্রামের সম্বল 5-6টা কেরোসিনের বহু পুরনো বাতি মুখুজ্জে ও ঘোষাল বাটি হইতে চাহিয়া আনিয়া জ্বালানো হইয়াছে। তাহারা অল্প আলোকে এবং অপর্যাপ্ত ধূম উৎকীর্ণ করিয়া সমস্ত স্থানটাকে দুর্গন্ধে পরিপূর্ণ করিয়া দিয়াছে। খাওয়ানো সমাধা হইয়া গিয়াছিল, বেশি লোক ছিল না। পাড়ার মুরব্বীরা তখন যাই যাই করিতেছিলেন এবং ধর্মদাস হরিহর রায়কে আরও একটুখানি বসিতে পীড়াপিড়ি করিতেছিলেন। গোবিন্দ গাঙ্গুলি একটুখানি সরিয়া বসিয়া কে যেন একজন চাষার ছেলের সহিত নিরিবিলিতে আলাপে রত ছিলেন। এমনি সময় রমেশ দুঃস্বপ্নের মতো একেবারে প্রাঙ্গণের বুকের মাঝখানে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবা মাত্র ইহাদের মুখও যেন এক মুহূর্তে মসীবর্ণ হইয়া গেল। শত্রুপক্ষীয় এই 2টা লোককে এই বাটিতে এমনভাবে যোগ দিতে দেখিয়া রমেশের মুখও উজ্জ্বল হইয়া উঠিল না। কেহই তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইতে অগ্রসর হইল না, এমনকি একটা কথা পর্যন্ত কহিল না। ভৈরব নিজে সেখানে ছিল না। খানিক পরে সে বাটির ভিতর হইতে কি একটা কাজে বলে গোবিন্দদা বলিয়া বাহির হইয়াই
উঠোনের মাঝখানে যেন ভূত দেখিতে পাইল এবং পরক্ষণেই ছুটিয়া বাড়ির ভিতর ঢুকিয়া পড়িল। রমেশ শুষ্ক মুখে একাকী যখন বাহির হইয়া আসিল, তখন প্রচণ্ড বিস্ময়ে তাহার মন অসাড় হইয়া গিয়াছিল। পিছনে ডাক শুনিল, বাবা রমেশ। পিছনে দেখিল দিনু হনহন করিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, চলো বাবা, বাড়ি চলো। রমেশ একটুখানি হাসিবার চেষ্টা করিল মাত্র। চলিতে চলিতে দিনু বলিতে লাগিল, তুমি ওর যে উপকার করেছ বাবা, সে ওর বাবা মাও করতো না, একথা সবাই জানে, কিন্তু উপায় কি বলো? বাচ্চা বাচ্চা নিয়ে আমাদের সকলকেই ঘর করতে হয়, তাই তোমাকে নেমন্তন্ন করতে গেলে, বুঝলে না বাবা, ভৈরবকেও নেহাত দোষ দেওয়া যায় না। তোমরা সব আজকালকার শহরের ছেলে, জাত টাত তো কিছুই মানতে চাও না, তাইতেই, বুঝলে না বাবা। দুদিন পরে ও ছোট মেয়েটিরও প্রায় 12 বছরের হলো, তো বার করতে হবে তো বাবা। আমাদের সমাজের কথা সবাই জানে বাবা, বুঝলে না? রমেশ অধীরভাবে কহিল, আগে হ্যাঁ, বুঝেছি। রমেশের বাড়ির সদর দরজার কাছে দাঁড়াইয়া দিনু খুশি হইয়া কহিলেন, বুঝবে বই কি বাবা, তোমরা তো আর অবুঝ নও। ও ব্রাহ্মণকেই বা দোষ দিই কি করে? আমাদের বুড়ো মানুষের পরকালের চিন্তাটা তো। আগে হ্যাঁ, সে তো ঠিকই, বলিয়া রমেশ তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করিল। গ্রামের লোকে তাহাকে একঘরে করিয়াছে, তাহা বুঝিতে তাহার আর বাকি রহিল না। নিজের ঘরের মধ্যে আসিয়া ক্ষোভে অভিমানে তাহার 2 চক্ষু জ্বালা করিয়া উঠিল। আজ এটাই তাহার সবচেয়ে বেশি বাজিল যে বেনি ও গোবিন্দকেই ভৈরব আজ সমাদরে ডাকিয়া আনিয়াছে, এবং গ্রামের লোক সমস্ত জানিয়া শুনিয়াও ভৈরবের এই ব্যবহারটা শুধু মাপ করে নাই, সমাজের খাতিরে রমেশকে যে সে আহ্বান করে নাই, তাহার এই কাজটাকে প্রশংসার চক্ষে দেখিতেছে। হা ভগবান! সে একটা চৌকির ওপর বসিয়া পড়িয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, এ কৃতজ্ঞ জাতের এই মহাপাতকের প্রায়শ্চিত্ত হবে কিসে? এত বড় নিষ্ঠুর অপমান ভগবান তুমি কি ক্ষমা করতে পারবে? এমনই একটা আশঙ্কা যে রমেশের মাথায় একেবারেই আসে নাই তাহা নহে। তথাপি পরদিন সন্ধ্যার সময় গোপাল সরকার সদর হইতে ফিরিয়া আসিয়া যখন সত্য সত্যই জানাইল যে ভৈরবাচার্য তাহাদের মাথার উপরই কাঁঠাল ভাঙিয়া ভক্ষণ করিয়াছে, অর্থাৎ সে মোকদ্দমায় হাজির হয় নাই এবং তাহা একতরফা হইয়া ডিসমিস হইয়া গিয়া তাহাদের প্রদত্ত জমা টাকাটা বেনি প্রভৃতির হস্তগত হইয়াছে, তখন এক মুহূর্তেই রমেশের ক্রোধের শিখা বিদ্যুৎ বেগে তাহার পদতল হইতে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত চলিয়া উঠিল। সেদিন ইহাদের জাল ও জুয়াচুরি দমন করিতে যে মিথ্যা ঋণ সে ভৈরবের হইয়া জমা দিয়াছিল, মহাপাপিষ্ঠ ভৈরব তাহার দ্বারাই নিজের মাথা বাঁচাইয়া লইয়া পুনরায় বেনির সহিতই সখ্য স্থাপন করিয়াছে। তাহার এই কৃতজ্ঞতা কল্লকার অপমানকেও বহু ঊর্ধ্বে ছাপাইয়া আজ রমেশের মাথার ভিতরে প্রচ্ছলিত হইতে লাগিল। রমেশ যেমন ছিল তেমনি খাড়া উঠিয়া বাহির হইয়া গেল। আত্মসংবরণের কথাটা তাহার একেবারেই মনে হইল না। প্রভুর রক্তচক্ষু দেখিয়া ভীত হইয়া গোপাল জিজ্ঞাসা করিল, বাবু কি কোথাও যাচ্ছেন? আসছি, বলিয়া রমেশ দ্রুতপদে চলিয়া গেল। ভৈরবের বহির্বাটিতে ঢুকিয়া দেখিল কেহ নাই, ভিতরে প্রবেশ করিল। তখন আচার্য গৃহিণী সন্ধ্যাদীপ হাতে প্রাঙ্গণে তুলসী মঞ্চমূলে আসিতেছিলেন। অকস্মাৎ রমেশকে সম্মুখে দেখিয়া একেবারে জড়সড় হইয়া গেলেন। যে কখনো আসে না, আজ কেন আসিয়াছে তাহা মনে করিতেই ভয়ে তাহার হৃৎপিণ্ড কণ্ঠের কাছে ঠেলিয়া আসিল। রমেশ তাহাকে এই প্রশ্ন করিল, আচার্যি মশাই কোথায়? গৃহিণী অপক্ত স্বরে যাহা বলিলেন তাহা শোনা গেল না বটে, কিন্তু বুঝা গেল তিনি ঘরে নাই। রমেশের গায়ে একটা জামা অবধি ছিল না। সন্ধ্যার অস্পষ্ট আলোকে তাহার মুখও ভালো দেখা যাইতেছিল না। এমন সময় ভৈরবের বড় মেয়ে লক্ষ্মী ছেলেকোলে গৃহের বাহির হইয়াই
এই অপরিচিত লোকটাকে দেখিয়া মাকে জিজ্ঞাসা করিল, কে মা? তাহার জননী পরিচয় দিতে পারিলেন না। রমেশও কথা কহিল না। লক্ষ্মী ভয় পাইয়া চেঁচাইয়া ডাকিল, বাবা, কি একটা লোক উঠানে এসে দাঁড়িয়েছে, কথা কয় না। কে রে? বলিয়া সাড়া দিয়া তাহার পিতা ঘরের বাহিরে আসিয়াই একেবারে কাঠ হইয়া গেল। সন্ধ্যার ম্লান ছায়াতেও সেই দীর্ঘ ঋজু দেহ চিনিতে তাহার আর বাকি রহিল না। রমেশ কঠোরস্বরে ডাকিল, নেমে আসুন। বলিয়া তৎক্ষণাৎ নিজেই উঠিয়া গিয়া বজ্র মুষ্টিতে ভৈরবের একটা হাত ধরিয়া ফেলিল। কহিল, কেন এমন কাজ করলেন জানতে পারি? ভৈরব কাঁদিয়া উঠিল, মেরে ফেলল রে লক্ষ্মী, বেণীবাবুকে খবর দে। সঙ্গে সঙ্গে বাড়িশুদ্ধ ছেলে মেয়ে চেঁচাইয়া কাঁদিয়া উঠিল এবং চক্ষের পলকে সন্ধ্যার নীরবতা বিদীর্ণ করিয়া বহু কণ্ঠের গগনভেদী কান্নার রোলে সমস্ত পাড়া ত্রস্ত হইয়া উঠিল। রমেশ তাহাকে একটা প্রকাণ্ড ঝাঁকুনি দিয়া কহিল, চুপ, বলুন কেন এ কাজ করলেন? ভৈরব উত্তর দেওয়ার চেষ্টা মাত্র না করিয়া একভাবে চিৎকার করিয়া গলা ফাটাইতে লাগিল এবং নিজেকে মুক্ত করিবার জন্য টানাহেচড়া করিতে লাগিল। দেখিতে দেখিতে পাড়ার মেয়ে পুরুষে প্রাঙ্গণ পরিপূর্ণ হইয়া গেল এবং তামাশা দেখিতে আরও বহু লোক ভিড় করিয়া ভিতরে ঢুকিতে ঠেলাঠেলি করিতে লাগিল। কিন্তু ক্রোধান্ধ রমেশ সেদিকে লক্ষ্যই করিল না। শতচক্ষুর কৌতূহলী দৃষ্টির সম্মুখে দাঁড়াইয়া সে উন্মত্তের মতো ভৈরবকে ধরিয়া একভাবে নাড়া দিতে লাগিল। এদিকে রমেশের গায়ের জোর অতিরঞ্জিত হইয়া প্রবাদের মতো দাঁড়াইয়াছিল। তাহাতে তাহার চোখের পানে চাহিয়া এই একবারই লোকের মধ্যে এমন সাহস কাহারও হইল না যে হতভাগ্য ভৈরবকে ছাড়াইয়া দেয়। গোবিন্দ বাড়ি ঠুকিয়াই ভিড়ের মধ্যে মিশিয়া গেল। পেনি উঁকি মারিয়াই সরিতেছিল। ভৈরব দেখিতে পাইয়া কাঁদিয়া উঠিল, বড়বাবু, বড়বাবু। বড়বাবু কিন্তু কর্ণপাত করিলেন না। চোখের নিমেষে কোথায় যেন মিলাইয়া গেলেন। সহসা জনতার মধ্যে একটুখানি পথের মতো হইল। পরক্ষণেই রমা দ্রুতপদে আসিয়া রমেশের হাত চাপিয়া ধরিল। কহিল, হয়েছে, এবার ছেড়ে দাও। রমেশ তাহার প্রতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, কেন ছাড়ব? রমা দাঁতে দাঁত চাপিয়া অস্ফুট ক্রুদ্ধ স্বরে বলিল, এত লোকের মাঝখানে তোমার লজ্জা করে না, কিন্তু আমি লজ্জায় মরে যাই। রমেশ প্রাঙ্গণপূর্ণ লোকের পানে চাহিয়া তৎক্ষণাৎ ভৈরবের হাত ছাড়িয়া দিল। রমা তেমনি মৃদুস্বরে কহিল, বাড়ি যাও। রমেশ দ্বিরুক্তি না করিয়া বাহির হইয়া গেল। হঠাৎ এ যেন একটা ভোজবাজি হইয়া গেল। কিন্তু সে চলিয়া গেলে রমার প্রতি তাহার এই নিরতিশয় বাধ্যতায় সবাই যেন কিরকম একটা মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল এবং এমন জিনিসটার এত আড়ম্বরে আরম্ভ হইয়া এভাবে শেষ হয়ে যাওয়াটা পাড়ার লোকের কাহারও ঠিক মনোপুত হইল না। লোকজন চলিয়া গেল। গোবিন্দ গাঙ্গুলি আত্মপ্রকাশ করিয়া একটি আঙুল তুলিয়া মুখখানা অতিরিক্ত গম্ভীর করিয়া কহিল, ভারী চড়াও হয়ে যে আধমরা করে দিয়ে গেল, এর কি করবে সেই পরামর্শ করো। ভৈরব দুই হাঁটু বুকের কাছে জড়ো করিয়া বসিয়া হাঁপাইতেছিল। নিরুপায়ভাবে বেনির মুখের পানে চাহিল। রমা তখনও যায় নাই। বেনির অভিপ্রায় অনুমান করিয়া তাড়াতাড়ি কহিল, কিন্তু এ পক্ষের দোষ যে কম নয় বরদা। তাছাড়া হয়েছেই বা কি যে এই নিয়ে হইচই করতে হবে? বেনি ভয়ানক আশ্চর্য হইয়া কহিল, বলো কি রমা? ভৈরবের বড় মেয়ে তখনও একটা খুঁটি আশ্রয় করিয়া দাঁড়াইয়া কাঁদিতেছিল। সে দলিতা ফণিনীর মতো একেবারে গর্জাইয়া উঠিল, তুমি তো ওর হয়ে বলবেই রমা দিদি, তোমার বাপকে কেউ ঘরে ঢুকে মেরে গেলে কি করতে বলো দেখি। তাহার গর্জনে রমা প্রথমটা চমকিয়া গেল। সে যে পিতার মুক্তির জন্য কৃতজ্ঞ নয় তা না হয় নাই হইল, কিন্তু তাহার তীব্রতার ভিতর হইতে এমন একটা কটু শ্লেষের ঝাঁঝ আসিয়া রমার গায়ে লাগিল যে সে পর মুহূর্তেই চলিয়া উঠিল। কিন্তু আত্মসংবরণ করিয়া কহিল, আমার বাপ আর তোমার বাপে অনেক তফাৎ লক্ষ্মী।
তুমি সে তুলনা করো না, কিন্তু আমি কারোর হয়েই কোনো কথা বলিনি, ভালোর জন্যই বলছিলাম। লক্ষ্মী পাড়া গাঁয়ের মেয়ে, ঝগড়ায় অপটু নহে। সে তাড়িয়া আসিয়া বলিল, বটে, ওর হয়ে কোন্দল করতে তোমার লজ্জা করে না? বড় লোকের মেয়ে বলে কেউ ভয়ে কথা কয় না, নইলে কে না শুনেছে? তুমি বলে তাই মুখ দেখাও, আর কেউ বলে গলায় দড়ি দিত। পেনি লক্ষ্মীকে একটু তাড়া দিয়া বলিল, আহ, তুই থাম না লক্ষ্মী, কাজ কি ওসব কথায়? লক্ষ্মী কহিল, কাজ নেই কেন? যার জন্য বাবাকে এত দুঃখ পেতে হলো, তার হয়ে উনি কোদল করবেন? বাবা যদি মারা যেতেন। রমা নিমেষের জন্য স্তম্ভিত হইয়া গিয়াছিল মাত্র। বেনির কৃত্রিম ক্রোধের স্বর তাহাকে আবার প্রজ্বলিত করিয়া দিল। সে লক্ষ্মীর প্রতি চাহিয়া কহিল, লক্ষ্মী, ওর মতো লোকের হাতে মরতে পাওয়াও ভাগ্যের কথা। আজ মারা পড়লে তোমার বাবা স্বর্গে যেতে পারত। লক্ষ্মীও জ্বলিয়া উঠিল, ও তাই বুঝি তুমি মরেছ রমা দিদি? রমা আর জবাব দিল না। তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া বেনির প্রতি চাহিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু কথাটা কি তুমিই বলো তো বর্তা? বলিয়া সে এক দৃষ্টে চাহিয়া রহিল। তাহার দৃষ্টি যেন অন্ধকার ভেদ করিয়া বেনির বুকের ভিতর পর্যন্ত দেখিতে লাগিল। বেনি ক্ষুব্ধভাবে বলিল, আমি কি করে জানব বোন? লোকে কত কথা বলে, তাতে তো কান দিলে চলে না। এই ঘটনার কার্যকারণ যত বড় এবং যাই হোক, নিজের কদাকার অসংযমে রমেশের শিক্ষিত ভদ্র অন্তঃকরণ সম্পূর্ণ 2টা দিন এমন সংকুচিত হইয়া রহিল যে সে বাটির বাহির হইতেই পারিল না। তথাপি এত লোকের মধ্য হইতে রমা যে স্বেচ্ছায় তাহার লজ্জার অংশ হইতে আসিয়াছিল, এই চিন্তাটা তাহার সমস্ত লজ্জার কালো মেঘের গায়ে দিগন্তলুপ্ত অতি ঈষৎ বিদ্যুৎ স্ফোরণের মতো ক্ষণে ক্ষণে যেন সৌন্দর্য ও মাধুর্যের দীপ্ত রেখা আঁকিয়া দিতেছিল। তাই তাহার গ্লানির মধ্যেও পরিতৃপ্তির আনন্দ ছিল। এই দুঃখ ও সুখের বেদনা লইয়া সে যখন আরও কিছুদিন তাহার নির্জন গৃহের মধ্যে অজ্ঞাতবাসের সংকল্প করিয়াছিল, তখন তাহাকে উপলক্ষ করিয়া বাহিরে যে আরেকজনের মাথার ওপর নিরবচ্ছিন্ন লজ্জা ও অপমানের পাহাড় ভাঙিয়া পড়িতেছিল, তাহা সে স্বপ্নেও ভাবে নাই। কিন্তু লুকাইয়া থাকিবার সুযোগ তাহার ঘটিল না। আজ বৈকালে পীরপুরের মুসলমান প্রজারা তাহাদের পঞ্চায়েতের বৈঠকে উপস্থিত হইবার জন্য তাহাকে ডাকিতে আসিল। এই বৈঠকের আয়োজন রমেশ নিজেই কিছুদিন পূর্বে করিয়া আসিয়াছিল। সেই মতো তাহারা আজ একত্র হইয়া ছোটবাবুর জন্যই অপেক্ষা করিয়া বসিয়া আছে বলিয়া যখন সংবাদ দিয়া গেল, তখন তাহাকে যাইবার জন্য উঠিতেই হইল। কেন তাহা বলিতেছি। রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল প্রত্যেক গ্রামেই কৃষকদিগের মধ্যে দরিদ্রের সংখ্যা অত্যন্ত অধিক। অনেকেরই এক ফোঁটা জমি জায়গা নেই, পরের জমিতে খাজনা দিয়া বাস করে এবং পরের জমিতে জন খাটিয়া উদরান্নের সংস্থান করে। 2 দিন কাজ না পাইলে কিংবা অসুখে বিসুখে কাজ না করিতে পারিলেই সপরিবারে উপবাস করে। খোঁজ করিয়া আরও অবগত হইয়াছিল যে ইহাদের অনেকেরই একদিন সঙ্গতি ছিল, শুধু ঋণের তাই সমস্ত কি আছে। ঋণের ব্যবস্থাও সোজা নয়। মহাজনেরা জমি বাঁধা রাখিয়া ঋণ দেয় এবং সুদের হার এত অধিক যে একবার যে কোনো কৃষক সামাজিক ক্রিয়াকর্মের দায়ী হোক বা অনাবৃষ্টি অতিবৃষ্টির জন্যই হোক ঋণ করিতে বাধ্য হয়, সে আর সামলাইয়া উঠিতে পারে না। প্রতি বৎসরই তাহাকে সেই মহাজনের দ্বারে গিয়া হাত পাতিতে হয়। এ বিষয়ে হিন্দু মুসলমানের একই অবস্থা, কারণ মহাজনেরা প্রায় হিন্দু। রমেশ শহরে থাকিতে এ সম্বন্ধে বই পড়িয়া যাহা জানিয়াছিল, গ্রামে আসিয়া তাহাই চোখে দেখিয়া প্রথমটা একেবারে অভিভূত হইয়া পড়িল। তাহার অনেক টাকা ব্যাংকে পড়িয়াছিল। এই টাকা এবং আরও কিছু টাকা সংগ্রহ করিয়া এই সকল দুর্ভাগাদের মহাজনের কবল হইতে উদ্ধার করিতে সে কোমর বাঁধিয়া লাগিল। কিন্তু 2-1টা কাজ করিয়াই ধাক্কা খাইয়া দেখিল যে এই সকল দরিদ্রদিগকে সে যতটা অসহায় এবং কৃপাপাত্র বলিয়া ভাবিয়াছিল, অনেক সময় তাহা ঠিক নয়। ইহারা দরিদ্র, নিরুপায় এবং অল্প বুদ্ধিজীবী বটে,
কিন্তু বজ্জাতি বুদ্ধিতে ইহারা কম নহে। ধার করিয়া শোধ না দিবার প্রবৃত্তি ইহাদের যথেষ্ট প্রবল। অধিকাংশ ক্ষেত্রেই সরলও নয়, সাধুও নয়। মিথ্যা বলিতে ইহারা অধবদন হয় না এবং ফাঁকি দিতেও জানে। প্রতিবেশী স্ত্রীকন্যা সম্বন্ধে সৌন্দর্য চর্চার শখও মন্দ নাই। পুরুষের বিবাহ হওয়া কঠিন ব্যাপার, অথচ নানা বয়সের বিধবায় প্রতি গৃহস্থ ভারাক্রান্ত। তাই নৈতিক স্বাস্থ্য অতিশয় দূষিত। সমাজ ইহাদিগের আছে, তাহার শাসনও কম নয়, কিন্তু পুলিশের সহিত চোরের যে সম্বন্ধ, সমাজের সহিত ইহারা ঠিক সেই সম্বন্ধ পাতাইয়া রাখিয়াছে। অথচ সর্বসমেত ইহারা এমনই পীড়িত, এতই দুর্বল, এমন নিঃস্ব যে রাগ করিয়া বসিয়া থাকাও অসম্ভব। বিদ্রোহী বিপদকামী সন্তানের প্রতি পিতার মনোভাব যা হয়, রমেশের অন্তরটা ঠিক তেমনি করিতেছিল বলিয়াই আজিকার সন্ধ্যায় সে বীরপুরের নূতন স্কুল ঘরে পঞ্চায়েত আহ্বান করিয়াছিল। কিছুক্ষণ হইল সন্ধ্যার ঝাপসা ঘোর কাটিয়া গিয়া দশমীর জ্যোৎস্নায় জানালার বাহিরে মুক্ত প্রান্তরের এদিক ওদিক ভরিয়া গিয়াছিল। সেই দিকে চাহিয়া রমেশ যাইবার জন্য প্রস্তুত হইয়াও যাই যাই করিয়া বিলম্ব করিতেছিল। এমন সময়ে রমা আসিয়া তাহার দোরগোড়ায় দাঁড়াইল। সে স্থানটায় আলো ছিল না। রমেশ বাটির দাসী মনে করিয়া কহিল, কি চাও? আপনি কি বাইরে যাচ্ছেন? রমেশ চমকিয়া উঠিল। এ কি রমা, এমন সময় যে? যেহেতু তাহাকে সন্ধ্যার আশ্রয় গ্রহণ করিতে হইয়াছিল তাহা বলাই বাহুল্য, কিন্তু যে জন্য সে আসিয়াছিল সে অনেক কথা। অথচ কি করিয়া যে আরম্ভ করিবে ভাবিয়া না পাইয়া রমা স্থির হইয়া রহিল। রমেশও কথা কহিতে পারিল না। খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া রমা প্রশ্ন করিল, আপনার শরীর এখন কেমন আছে? ভালো নয়, আবার রোজ রাত্রেই জ্বর হচ্ছে। তাহলে কিছুদিন বাইরে ঘুরে এলে তো ভালো হতো। রমেশ হাসিয়া কহিল, ভালো তো হয় জানি, কিন্তু যাই কি করে? তাহার হাসি দেখিয়া রমা বিরক্ত হইল। কহিল, আপনি বলবেন আপনার অনেক কাজ, কিন্তু এমন কি কাজ আছে যা নিজের শরীরের চেয়েও বড়? রমেশ পূর্বের মতোই হাসিয়া জবাব দিল, নিজের দেহটা যে ছোট জিনিস তা আমি বলিনে, কিন্তু এমন কাজ মানুষের আছে যা এই দেহটার চেয়ে অনেক বড়। কিন্তু সে তুমি বুঝবে না রমা। রমা মাথা নাড়িয়া কহিল, আমি বুঝতেও চাইনি, কিন্তু আপনাকে আর কোথাও যেতেই হবে। সরকার মশাই বলে দিয়ে যান, আমি তার কাজকর্ম দেখব। রমেশ বিস্মিত হইয়া কহিল, তুমি আমার কাজকর্ম দেখবে? কিন্তু কিন্তু কি? কিন্তু কি জানো রমা, আমি তোমাকে বিশ্বাস করতে পারবো কি? রমা অসংকোচে তৎক্ষণাৎ কহিল, ইদরে পারে না, কিন্তু আপনি পারবেন। তাহার দৃঢ় কণ্ঠের এই অভাবনীয় উক্তিতে রমেশ বিস্ময়ে স্তব্ধ হইয়া গেল। ক্ষণিক মৌন থাকিয়া বলিল, আচ্ছা ভেবে দেখি। রমা মাথা নাড়িয়া কহিল, না, ভাববার সময় নেই, আজই আপনাকে আর কোথাও যেতে হবে, না গেলে। বলিতে বলিতেই সে স্পষ্ট অনুভব করিল রমেশ বিচলিত হইয়া উঠিয়াছে। কারণ অকস্মাৎ এমন করিয়া না পলাইলে বিপদ যে কি ঘটিতে পারে তাহা অনুমান করা কঠিন নয়। রমেশ ঠিকই অনুমান করিল, কিন্তু আত্মসংবরণ করিয়া কহিল, ভালো, তাই যদি যাই তাতে তোমার লাভ কি? আমাকে বিপদে ফেলতে তুমি নিজেও তো কম চেষ্টা করনি যে আজ আর একটা বিপদে সতর্ক করতে এসেছ। সেসব কাণ্ড এত পুরনো হয়নি যে তোমার মনে নেই। বরং খুলেই বলো, আমি গেলে তোমার নিজের কি সুবিধা হয়, তাতে হয়তো আমি চলে যেতে রাজি হলেও হতে পারি। বলিয়া সে উত্তরের প্রত্যাশায় রমার অস্পষ্ট মুখের পানে চাহিয়া রহিল, কিন্তু তাহা পাইল না। কত বড় অভিমান যে রমার বুক চুরিয়া উচ্ছ্বসিত হইয়া উঠিল তাহাও জানা গেল না। রমেশের নিষ্ঠুর বিদ্রূপের আঘাতে মুখ যে তাহার কিরূপ বিবর্ণ হইয়া রহিল তাহাও অন্ধকারে লক্ষ্যগোচর হইল না। কিছুক্ষণ স্থির হইয়া রমা আপনাকে সামলাইয়া লইল, পরে কহিল, আচ্ছা খুলেই বলছি।
আপনি গেলে আমার লাভ কিছুই নেই, কিন্তু না গেলে অনেক ক্ষতি, আমাকে সাক্ষী দিতে হবে। রমেশ শুষ্ক হইয়া কহিল, হে, কিন্তু সাক্ষী না দিলে? রমা একটুখানি থামিয়া কহিল, না দিলে 2 দিন পরে আমার মহামায়ার পুজোয় কেউ আসবে না, আমার যতীনের উপনয়নে কেউ খাবে না, আমার বারব্রত। এরূপ দুর্ঘটনার সম্ভাবনা স্মরণমাত্র রমা শিহরিয়া উঠিল। রমেশের আর না শুনিলেও চলিত, কিন্তু থাকিতে পারিল না। কহিল, তারপরে? রমা ব্যাকুল হইয়া বলিল, তারও পরে? না, তুমি যাও, আমি মিনতি করছি রমেশদা, আমাকে সব দিক থেকে নষ্ট করো না, তুমি যাও, যাও এদেশ থেকে। কিছুক্ষণ পর্যন্ত উভয় নীরব হইয়া রহিল। ইতিপূর্বে যেখানে যে কোনো অবস্থায় হোক, রমাকে দেখিলেই রমেশের বুকের রক্ত অশান্ত হইয়া উঠিত। মনে মনে শত যুক্তি প্রয়োগ করিয়া, নিজের অন্তরকে সহস্র কটূক্তি করিয়াও তাহাকে শান্ত করিতে পারিত না। হৃদয়ের এই নীরব বিরুদ্ধতায় সে দুঃখ পাইত, লজ্জা অনুভব করিত, ক্রুদ্ধ হইয়া উঠিত, কিন্তু কিছুতেই তাহাকে বশে আনিতে পারিত না। বিশেষ করিয়া আজ এই মাত্র নিজের গৃহের মধ্যে সেই রমাকে অকস্মাৎ একাকিনী উপস্থিত হইতে দেখিয়া কল্লকার কথা স্মরণ করিয়াই তাহার হৃদয় চাঞ্চল্য একেবারে উত্তাম হইয়া উঠিয়াছিল। রমার শেষ কথায় এতদিন পরে আজ সেই হৃদয় স্থির হইল। রমার ভয়ব্যাকুল নির্বন্ধতায় অখণ্ড স্বার্থপরতার চেহারা এতই সুস্পষ্ট হইয়া উঠিল যে তাহার অন্ধ হৃদয়েরও হাত যেন চোখ খুলিয়া গেল। রমেশ একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, আচ্ছা, তাই হবে, কিন্তু আজ আর সময় নেই, কারণ আমার পালাবার হেতুটা যত বড়ই তোমার কাছে হোক, আজ রাত্রিটা আমার কাছে তার চেয়েও গুরুতর। তোমার দাসীকে ডাকো, আমাকে এখনই বার হতে হবে। রমা আস্তে আস্তে বলিল, আজকে কোনো মতেই চাওয়া হতে পারে না? না, তোমার দাসী গেল কোথায়? কেউ আমার সঙ্গে আসেনি। রমেশ আশ্চর্য হইয়া বলিল, সে কি কথা, এখানে একা এলে কোন সাহসে? একজন দাসী পর্যন্ত সঙ্গে করে আনোনি? রমা তেমনি মৃদুস্বরে কহিল, তাতেই বা কি হতো, সেও তো আর আমাকে তোমার হাত থেকে রক্ষা করতে পারত না। তা না পারুক, লোকের মিথ্যা দুর্নাম থেকে তো বাঁচাতে পারত। রাত্রি তো কম হয়নি রানী। সেই বহুদিনের বিস্তৃত নাম। রমা সহসা বলিতে গেল, দুর্নামের বাকি নেই রমেশদা, কিন্তু আপনাকে সংবরণ করিয়া শুধু কহিল, তাতেও ফল হতো না রমেশদা। অন্ধকার রাত্রি নয়, আমি বেশ যেতে পারব। বলিয়া আর কোনো কথার জন্য অপেক্ষা না করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। ব্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজে 3য় পর্ব এখানেই শেষ। রমেশ কি সত্যি গ্রাম ছেড়ে চলে যাবে? রমা কি তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে? কোথায় গিয়ে দাঁড়াবে রমেশ ও রমার সম্পর্ক? যে আদর্শ গ্রামের স্বপ্ন রমেশ দেখছে, তা কি কোনোদিন তৈরি হতে দেবে বেনি ও তার দলবল? সব উত্তর সহ 4র্থ তথা অন্তিম পর্ব নিয়ে ফিরে আসছি খুব শিগগিরই। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।